তো দেখা যাক 2-3 মাসের মধ্যে আমরা নতুনভাবে বৈঠককে আরও দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে। এবং এই সাহসটা আপনারাই দিয়েছেন। অবশ্যই আমরা ঢুকে পড়ি আজকে। গালিবের একটা শের মনে পড়লো যে ইয়ে কাহা কি দোস্তি হ্যায় কি বনে হ্যাঁ দোস্ত না সে কোই চারাসাজ হতা কোই গমগুসার হতা। মানে সেটা নিয়ে আমরা একটু যাচ্ছি যে এই মাইনরিটি হয়ে বেঁচে থাকাটা একটা সবসময়কার প্রিকনশিয়াস প্রয়োজন। কেন? কারণ তার যে ইনস্টিংক্টগুলো রয়েছে, তার যে ড্রাইভগুলো রয়েছে, সেগুলো সে প্রজেক্ট করবে কোথায়? এতদিন তো সমস্ত আনন্দ, সমস্ত আদর, সব কিছুর আমি একমাত্র একচ্ছত্র অধিপতি ছিলাম। এবার একটা কম্পিটিটর চলে এসছে আমার মধ্যে। 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে সে এক্সপিরিয়েন্স করে প্রথম যে আমি যতটা দেখতে পাচ্ছি ততটা আমি ছুঁতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো এই প্রসেসটা মানে হাউ আর উই গেটিং দ্যাট ইনফরমেশন যে এই সময় আলাদা হয়? যখন প্রেম হয়েছে মিস্টার রাইট বা মিস রাইটের সাথে, তখন তো শ্বশুর শাশুড়ি ছিল না ইকুয়েশনে। চাওয়া দুটো, একটা লাস্ট, একটা ফ্রেন্ডশিপ, এই দুটোকে মিলিয়ে আলাদা আলাদা করে এক মানুষের উপর প্রজেক্ট করে দেওয়া হয় অ্যাডোলেসেন্স। সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়। যখন ইয়াং অ্যাডাল্টহুড হয় তখন মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করি আমরা যে না, ওই মিস রাইট বা মিস্টার রাইটটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, ঘর পরিষ্কার রাখতে হয়, এটা পয়েন্ট নয়। পয়েন্টটা হচ্ছে ঘর পরিষ্কার রাখতে যখনই বলছে তখনই আমার মনে পড়ছে যে এর আগে আমাকে ঘর পরিষ্কার রাখতে কে বলতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈঠক। আপনাদেরকে নতুন একটা এপিসোডে স্বাগত। আমি রোম করে কেন কথা বলছি আমি নিজেও জানি না, কিন্তু আমার ইচ্ছে হলো হঠাৎ করে এইভাবে বলতে। আমার সঙ্গে আছে প্রেমাশী। যদি প্রথমবার ক্লিক করে থাকেন বৈঠকের চ্যানেলে, প্রথমবার এসে থাকেন, তাহলে বলে দিই এখানে আমরা কিছু বেসিক কনসেপ্টস নিয়ে কথা বলি, কিছু রেফারেন্স বই থেকে। প্রেমাশী সেটা পড়ে এবং আমার থ্রুতে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। সো দুটো জিনিস বলার আছে। একটা হলো মেম্বার অনলি মিট, যেটা সেটার লিঙ্কটা নিচে দেওয়া আছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের সঙ্গে মিট করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মেম্বারশিপ ব্যাপারটায়, মানে জয়েন বলে বাটনটায় ক্লিক করতে হবে। মেম্বার যদি হয়ে যান একবার, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ফর্মে আপনাদের ডিটেলটা ফিল আপ করে দেবেন। এইটুকুই কাজ। খুব শিগগিরই অগস্টের শেষের দিকে আমরা মেম্বার মিটটা করছি। খুব শিগগিরই ডেটটা জানাচ্ছি। কে কীভাবে প্লেসড আছে আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। সো কিরে প্রেমাশিস, তুই ঘুমাচ্ছিস কেন? না, বলো। তুমি কোথায় ছিলে? ভাবনার জগতে। এই যে জগৎটা, তো এই জগৎটা তো খুব গভীর একটা জগৎ। তুমি সেখানে ঢুকে পড়ে ঘুরে ফিরে এলে? হ্যাঁ, ঘুরে ফিরে এলাম। গত দুটো বেশ ভারী ভারী এপিসোড গেছে। আজকেরটাও খুব হালকা হবে বলে আমার খুব ভরসা নেই। মনের ভেতরটা হালকা কি করে হবে? কিন্তু হালকা করাই উদ্দেশ্য। হ্যাঁ, হালকা বা ইজি করা উদ্দেশ্য। হ্যাঁ, তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা একেবারে ছেলেবেলার থেকে ধীরে 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 মধ্যবয়স, মানে মাঝ বয়স, মধ্যবয়স হয়ে শেষ বয়স অবধি আমাদের মনে কি কি পরিবর্তন হয় সেটা সাইকোঅ্যানালিসিসের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করব। এবং যে বইটা আমাদের আজকের রেফারেন্স, আমার হাতে বইটা তোকে দিতে পারছি না কারণ বইটা যেহেতু এদেশে এই দেশে পাওয়া যায় না, কাজে আমাকে কিন্ডলে ডাউনলোড করে পড়তে হয়েছে, মানে কিন্ডলে নিয়ে। বইটার নাম হচ্ছে ইন লিপস অ্যান্ড বাউন্ডস, ডক্টর সালমান আক্তারের লেখা। প্রাথমিকভাবে সেই বইটা, এবং সেখানে অন্যান্য রেফারেন্স আছে। আপনাদের দরকার হলে আনিয়ে নিতে পারেন। 1 মাস মতো সময় লাগে বইটা পৌঁছতে, আর কিন্ডলে তো অবশ্যই অ্যাভেলেবেল। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে একটা রিক্যাপ আমার মনে হয় দিয়ে নেওয়া ভালো, তাহলে পরে কনটেক্সচুয়ালাইজ হবে। বেশ। হ্যাঁ, আমরা এখন অবধি কী কী কথা বলেছি। এখন অবধি আমরা কী কী কথা বলেছি, এবং সেটা একটা এপিসোড অলরেডি রিলিজ করে গেছে। যখন আমরা এটা দুটো এপিসোড রিলিজ করে গেছে অলরেডি, বাট আমরা এখন যখন শ্যুট করছি তখন অবধি রিলিজ করেনি, আজকেই রিলিজ করার কথা। সেই প্রথম এপিসোডটা লোকজনের বেশ ভালো রেসপন্স পেয়েছি, সেটার জন্য আপনাদের থ্যাংক ইউ। আর একটা আমার জিনিস মনে হয় যে আমাদের বৈঠক পরিবারটা বা বৈঠকের রিসেন্টলি যে একটা জিনিস যা শেয়ার করে নিতে চাই আপনাদের সঙ্গে, আমার মনে হয় প্রেমাশিসই বলুক, সেটা হলো একজন মানুষের সঙ্গে আমাদের কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে থাকে। তার মধ্যে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যিনি একটি অত্যন্ত এমন ঘটনা শেয়ার করেছেন যেটা তার ব্যক্তিগত জীবনে কোথাও একটা পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
তো সেটাতে আমার এবং প্রেমাশিস দুজনেরই অত্যন্ত আনন্দ হয়েছে যে এনার সঙ্গে দেখা হলো বলে আমরা জানতে পারলাম এই ঘটনাটা। কিন্তু যদি আপনাদের কারোর সঙ্গেও এটা এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের মনে হয়েছে যে পার্সোনালি হয়তো কোথাও একটা মানুষের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়েছে। মানে এর থেকে আনন্দের আর কি হতে পারে? একজন মানুষ বলছেন যে তিনি সত্যি বলার সৎসাহস পেয়েছেন একটা বিশেষ ঘটনায়, এবং ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি একটা গিল্টের জায়গা থেকে বেরোতে পেরেছেন বলে মনে হচ্ছে, বা জার্নিটা শুরু হয়েছে। এটাতে যদি আমাদের 1%ও একটু আমরা মানে আমাদের যোগদান হয়, আমাদের কন্ট্রিবিউশন থাকে, নাথিং লাইক ইট, মানে এর থেকে বেশি আর কি পাওয়ার আছে বল। আর একটা জিনিস বলে দিই শুধু আপনাদের, যে বৈঠক পরবর্তীতে একটা অন্য ফর্মেও আপনাদের কাছে আসতে চলেছে খুব শিগগিরই, অলরেডি কাজ চলছে সেই নিয়ে। সেটার জন্য আমরা একটা ওয়েট লিস্ট তৈরি করেছি, সেই ওয়েট লিস্টের লিঙ্কটা এখানে থাকবে। আপনার যদি মনে হয় যে আপনি বৈঠক কী আনতে চলেছে সেটা আপনি সবচেয়ে অগ্রাধিকার পেতে চান সেই বিষয়ে, তাহলে অবশ্যই সেই ওয়েট লিস্টটা গিয়ে জয়েন করে নেবেন। আর আমাদের মেম্বার মিটটার কথা তো বললামই। হ্যাঁ, আমরা বেসিক্যালি চাইছি যে মানুষ তো জিমে যান, তো আমাদের মাথারও তো জিম দরকার, মানুষ ডায়েটিং করেন, তো শরীর টরীর ভালো রাখলে হবে, মনটাও তো ভালো রাখতে হবে। তো মন ভালো রাখার জন্য আমাদের তো কিছু দরকার, আমাদেরও সেটাই চেষ্টা, সেটাকে একটুখানি আরও একটু অর্গানাইজ করে যদি আপনাদের কাছে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে আমাদের ইচ্ছে। তো দেখা যাক 2-3 মাসের মধ্যে আমরা নতুনভাবে বৈঠককে আরও দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে। এবং এই সাহসটা আপনারাই দিয়েছেন। আমরা ঢুকে পড়ছি। তো আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম এই সাইকোঅ্যানালিসিসের প্রথমে, সেটা হচ্ছে আমাদের মনটা 3টে স্তর। ধরা যাক এই পৃথিবী যদি আমরা যদি একটা পৃথিবী হই, তাহলে আমাদের মনটা যদি পৃথিবী হয়, তাহলে এর একদম গভীরে কি রয়েছে? মল্টেন ম্যাগমা, সেগুলো গরম, উত্তপ্ত এবং ঘুরে চলেছে অনবরত, একটা প্রদক্ষিণ করে চলেছে, সেটাকে আমরা দেখতে পাই না। কিন্তু ওটা না থাকলে পৃথিবীটাই চলতো না। পৃথিবীর সমস্ত এনার্জি কিন্তু ওখান থেকে আসছে, ওই ভেতরের মল্টেন ম্যাগমাগুলোর থেকে। কিন্তু সেটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে খুব মুশকিল, তাহলে পরে তো তছনছ করে দেবে সমস্ত কিছু। তো ওপরের তো সেই মল্টেন ম্যাগমাটাকে আমরা বলি আনকনশাস। গরম, উত্তপ্ত এনার্জি প্রোভাইড করছে ওপরের। এই যে আমাদের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, যদি একটা তাপ আছে, তার একটা বড় মানে কারণ হচ্ছে ওই ম্যাগমাগুলো। কোরটা হচ্ছে আনকনশাস। তারপরে আমাদের বা ইড, যেটাকে আমরা বলতে পারি ইডের ব্যাপারে আমরা দেখেছেন প্রথম এপিসোডটাতে। আর এই যে আমরা যেই পৃথিবীতে আছি, মাটি, পাহাড় ইত্যাদি, এটা হচ্ছে আমাদের কনশাস। আমরা বুঝতে পারছি এখানে গাছ হচ্ছে, এখানে বিল্ডিং হচ্ছে, গাড়ি চলছে, এটা আমরা যে কাজকর্ম করছি, এটাকে আমরা বলি কনশাস মাইন্ড বা ইগো, এভাবে ভাবা যেতে পারে। এটা হচ্ছে আমাদের ইগো, এটা আমি যেটাকে বুঝতে পারছি। কিন্তু এখানেই শেষ নয় পৃথিবীটা, কারণ এর ওপরে একটা বায়বীয় বড় স্তর রয়েছে, যেটা আমাকে শ্বাস নিতে সাহায্য করে, যেটা আমাকে চলতে সাহায্য করে। সেটা হচ্ছে আমার সুপার ইগো, যেটা আমাদেরকে সবসময় বলে যে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কোন কাজটা আমি করতে দেবো, কোন কাজটা আমি করতে দেবো না। এবং এই সুপার ইগোটা প্রাথমিকভাবে তৈরি হয় আমাদের বাবা বা মায়ের থেকে। বাবা বা মা যেটাতে বলেছেন যে এটা করা উচিত, সেটা আমরা করি, এবং সেটাতে আমাদের মনে হয় যে এটা ঠিক কাজ। যেটা বলেছেন যেটা করা উচিত নয়, সেটা আমাদের মনে হয় ভুল কাজ। সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো কাজেই আমাদের মনের 3টে স্তর, ইগো এবং সুপার ইগো, এই নিয়ে আমরা চলেছি। কখনো কখনো ফাটল দিয়ে ইডটা বেরিয়ে আসে, সেটাকে বেরিয়ে আসতে দিতে হয়। যদি না বেরিয়ে আসতে দিই আমরা, তাহলে কি হবে? তাহলে আর্থকুয়েক হবে, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাঝে মাঝে যে এই ভলক্যানো দিয়ে বেরিয়ে যে যায় ভেতরের ম্যাগমাগুলো, তার কারণ হচ্ছে ওটা ভেতরে থাকলে আর অসুবিধে হবে, তো ওই মাঝে মাঝে বেরোতেও দিতে হবে। ইগো সুপার ইগো তো থাকবেই। এটা আমরা প্রথম এটা নিয়ে কথা বলেছিলাম। এবং এই ভলক্যানোর রাস্তাটা মূলত আমাদের পার্টনার যারা থাকবেন, স্বামী, স্ত্রী বা পার্টনার যিনি থাকবেন তিনি, আর হচ্ছে বন্ধু। আমি বলছিলি বলেই বললাম যে আরেকজনের সাথে আমার কথা হলো, তিনি বললেন যে তেমনি বন্ধু পাচ্ছি না, যার কাছে মন খুলে কথা বলা যায়, ভেতরের ইডের কথাগুলো বের করা যায়। তো আমার সেই গালিবের একটা শের মনে পড়লো যে ইয়ে কাহা কি দোস্তি হ্যায় কি বনে হে দোস্ত না সে, কই চারাসাজ হতা কই গমগুসার হতা। মানে এ কীরকম বন্ধুত্ব যে বন্ধুরাই বিচারক হয়ে বসে আছে। এই তুই এটা কেন করছিস, ওটা কেন করছিস। বন্ধু মানে তো সে ডাক্তারের কাজ করবে,
সে তো আমার মন শান্ত করবে, সে তো আমাকে মন শান্ত করবে, মানে মনের ভেতরের কথাগুলো বের করতে দেবে, আমার যখন অসুবিধা হবে তখন সে থাকবে, কই গম গুসার হতা, আমার দুঃখের সময়টাতে সে আমার পাশে দাঁড়াবে, আমার হাতটা ধরবে যে না তুই যা করছিস না অতটাও ভুল নয়, রাস্তা আছে এর আগেও। এই জায়গাটা বন্ধুদের আমাদের জীবনে, তো এই জায়গাটা আমাদের বন্ধু যদি বলি কাউকে তাহলে আমাকে এটাই করতে হবে। আমি শুধু একটা জিনিস বলে দিই, যদি আপনারা এই এতক্ষণ অবধি এসে যদি আপনাদের মনে হয় যে কিছু কিছু টার্ম বুঝতে পারছি না বা কি বললো কি হলো, তাহলে আমি রেকমেন্ড করবো আগের 2টো এপিসোড অবশ্যই দেখে এই এপিসোডটা দেখবেন। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা দ্বিতীয় এপিসোডে কথা বলেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, একটা যে আমরা যে বড় হয়ে উঠেছি আমাদের ছেলেবেলার মধ্যে আমাদের আজকের মানসিকতা অনেকটা লুকিয়ে আছে। আমাদের মানুষ মানে ফ্রয়েড বলতেন যে একটা বৃহত্তর পার্ট হচ্ছে ছোটোবেলাতে ঠিক হয়ে যায়, যেটা পরে অবশ্য মানা হয়নি, যে না পুরোপুরি আমাদের সাইকোলজি সবটাই পুরোপুরি মনটা তৈরি হয় না ছোটোবেলায়, কিন্তু ছোটোবেলার অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের 50% মন তৈরি করে দেয় 5 বছরের আগেই। তো সেখানে বাবা মার সাথে সম্পর্ক আছে, সেখানে মূলত মায়ের সাথে সম্পর্ক আছে। এখানে একটা এক্সারসাইজ আমার খুব ইন্টারেস্টিং লাগলো, আমি করলামও কয়েকজনের সাথে, তো আমরা এখানেও একটু স্টুডিওতে করে নিই। সেটা হচ্ছে মায়ের, আপনারাও করুন আমার সাথে সাথে, অরুণাভ তোর মায়ের প্রথম স্মৃতি কী? একদম পেছনে গিয়ে প্রথম তুই মাকে কখন মনে আছে? আচ্ছা, মাকে কখন মনে আছে, মায়ের প্রথম স্মৃতি আর কি। এরকমভাবে আমার প্রথম স্মৃতি মনে নেই কিছু। আমার মনে আছে মাকে যদি একদম আর্লিয়েস্ট ডেজে মনে করতে হয় তাহলে আমাকে কোলে নেওয়া, স্কুলে যাওয়ার সময় পেছন থেকে সাবধানে যাস বলা বা ওরকম কিছু একটা পেছনে দেখতে পাচ্ছি, এইরকমভাবেই মনে আছে। আচ্ছা, আর একটু আমরা একটু এক্সপ্লোর করি। অয়ন, স্পেসিফিক ইনসিডেন্ট কোন মেমোরিটা মনে হয়? এটা আমার মায়ের প্রথম ইনসিডেন্ট, প্রথম মেমোরি আমার মায়ের এটা স্কুলে দিয়ে আসা নিয়ে আছে। সায়ন, এখান থেকে লখনৌ গেছিলাম, সেখানে হাত কেটে ফেলেছিলাম, সেটাতে মায়ের তালিকা। আচ্ছা, রনো? স্কুলে দিয়ে আসাটাই মনে পড়ছে, মানে স্কুলের গাড়িতে তুলে দেওয়া। ওকে, নেক্সট পার্ট, বাবার প্রথম স্মৃতি কি? আমার বাবার প্রথম স্মৃতিটা অদ্ভুত। সেটা হলো আমার একটা অদ্ভুত স্মৃতি মনে আছে, সেটা হলো আমাকে ঘুম পাড়ানোর। একদম ছোট হবে ওটা, আমি জানি না, বাট এক্স্যাক্টলি আমি না একটা ভিজুয়ালাইজেশন থেকে দেখতে পাই যে আমি কোলে আছি আর বাবা গান গাইছে, গানটাও মনে আছে ঘুম যায় ওই চাঁদ, মানে ওই গানটা পরেও বাবা গিয়েছে বলে ওই সময় জন্য মনে নেই, বাট ওই ভিজুয়ালটা আমার মনে আছে। আচ্ছা, আর মায়ের ভিজুয়াল হচ্ছে স্কুলে যাচ্ছি পেছন থেকে ডাক, মানে বলছে ভালো করে কোলে নেওয়াও আছে, কোলে নেওয়াও আছে। অয়ন, আপনারাও করুন, কিন্তু সাথে সাথে বলতে হবে না, জাস্ট মনে করুন। ওকে, ওকে, মানে তুমি সাইকেলের সামনে বসা তুমি? আমারটা হচ্ছে তোমার এটা ভুল করেছিলাম, সেটা সংশোধন করছে, মানে পেটাচ্ছে। আচ্ছা, আপনারাও করেছেন তো মনে মনে? আমি এটা বেশ কিছু জায়গায় করে দেখেছি। আমাদের মায়ের সাথে প্রথম স্মৃতিটা সবসময় বাবার সাথে প্রথম স্মৃতির থেকে পুরনো। বাবার সাথে প্রথম স্মৃতিটা একটু বড় বয়সে, মানে অ্যাডাল্ট নয়, ছোটোবেলারই একটু বড় বয়সে। মায়ের সাথে প্রথম স্মৃতিটা আরও পুরনো। তো বলার উদ্দেশ্য এটাই যে আমরা যারা বাবা হয়েছে আর কি, তাদের সবারই মনে হয় যে এই বাচ্চা আমাকে দেখে হাসছে টাসছে ইত্যাদি। বাবাকে 10 মাসের আগে বাচ্চারা কেউ রেকগনাইজ করে না। এটা নিয়ে আমরা কথা বলেছি আগের এপিসোডটা যদি দেখতে হয়। 10 মাসের আগে বাবা বলে কাউকে কেউ রেকগনাইজ করে না কোনো বাচ্চা, মাকে রেকগনাইজ করে। মা প্রথম দিন থেকে রেকগনাইজড হয়। মায়ের টাচ, মায়ের গন্ধটা খুব ইম্পর্ট্যান্ট,
কারণ গন্ধ জিনিসটা আমাদের রেপটিলিয়ান ব্রেইনে আছে, মানে ইভলিউশনে যেই ব্রেনটা প্রথম তৈরি হয় আর কি, গন্ধের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য ছোটোবেলার সাথে গন্ধের স্মৃতি খুব বেশি লিঙ্কড। অনেক গন্ধ শুনলেই মানে এটা তো আমার ছোটোবেলার গন্ধ, এটার সাথে ওই ঘটনাটা ইত্যাদি। তো মায়ের গন্ধটা খুব ইম্পর্ট্যান্ট। তো মায়ের গন্ধ, ভিজুয়াল মেমোরিটা তৈরি হয় না বাচ্চাদের অত ছোটো বয়সে, দেখে হয় না, গন্ধে বোঝে যে এটা মা এসছে। বাবার সাথে সেই কানেকশন হয় না। তো মায়ের সাথে সম্পর্ক আজকে আমরা আরও ডিটেলে যাবো, যে মায়ের সাথে সম্পর্কের অনেক ডাইনামিক্স আছে। বাচ্চারা মূলত মায়ের সাথে কানেক্টেড এবং সেই সম্পর্কে মাই বিশ্ব তার কাছে, এবং মায়ের কাছে সেফটি এবং নারিশমেন্ট তারা পায়। এবং এই প্রসেসে বিভিন্ন জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা পরে গিয়ে সমস্যা দেখা দেয়। আর তারপর আমরা আরেকটা জিনিসেরও কথা বলেছিলাম, যেটা ইডিপাল কমপ্লেক্স। ইডিপাল কমপ্লেক্স নিয়ে আজকে আরেকটু ডিটেলে আমরা কথা বলবো, কিন্তু ইডিপাল কমপ্লেক্সের যতটা দুর্নাম আছে ঠিক সেইভাবে ফ্রয়েড বলেননি, এটাও আমরা বলেছিলাম আগের এপিসোডে। তারপর আমরা ইনস্টিংক্ট নিয়ে কথা বলেছি, যে আমাদের মোটিভেশনগুলো কি জীবনে। সেখানে কিছু লাইফ ইনস্টিংক্ট আছে, প্লেজার নেয়ার, আনন্দ নেয়ার কিছু জায়গা আছে, দৈহিক আনন্দ নেয়ার জায়গা আছে, এবং কিছু আছে ডেথ ইনস্টিংক্টস আছে। আর অন্যের সাথে সম্পর্ক তৈরি করার একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। আমরা সবসময় অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে চাই। আমরা এই আলোচনাও করেছিলাম যে যেটা আমাদের খুব ছোটোবেলার প্রিয় জিনিস, সেই জিনিসটা শুধুমাত্র জিনিস নয়, সেটার মধ্যেও আমাদের কিছু প্রজেকশন আছে। প্রজেকশন মানে আমার মনের একটা ভাবনা আমি অন্যের মধ্যে দিয়ে দিলাম। তো ওই টেডি বিয়ারটা, ছোটোবেলার টেডি বিয়ারটা শুধুমাত্র টেডি বিয়ার নয়, ওই ছোটোবেলার টেডি বিয়ারটা আমার টেডি বিয়ার, তার মধ্যে অনেক ইমোশন জমিয়ে রেখেছি আমি, তো সেই জন্য ওটা প্রিয়। তো যারা মনে করেন যে ও জড়বস্তুর প্রতি কেন ভালোবাসা, জড়বস্তু কখনোই জড়বস্তু নয়, কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড এবং আমাদের সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড, আমাদের মনের যে আমি, সেটা কিন্তু একটু অযৌক্তিকই অনেক ক্ষেত্রে, এবং সেটাই আসল। তারপর আমরা ডিফেন্স মেকানিজম নিয়ে অনেক কথা বলেছি, যে আমাদের যে অ্যাংজাইটি কেন হয়? অ্যাংজাইটি হয় মূলত এই যেটা, তার সাথে সুপার ইগোর দ্বন্দ্ব, মাঝখানে ম্যানেজার যে ইগো, তুই ম্যানেজার বলেছিলি, ম্যানেজার ম্যানেজ করে উঠতে পারছে না, তাই দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। এই ঝগড়াটাই হচ্ছে অ্যাংজাইটি। এটা একটা অ্যাংজাইটি। আর হচ্ছে আমাদের কাছের যে মানুষ, তাকে হারিয়ে ফেলার ভয়, তার ভালোবাসা হারিয়ে ফেলার ভয়, ফিজিক্যাল ইনজুরির ভয়, আর গিল্ট। এই চারটে জিনিসের জন্য আমাদের অ্যাংজাইটি হয়। ওই সুপার ইগো ছাড়া তার জন্য বিভিন্ন রকমের, প্রায় 22 রকমের ডিফেন্স মেকানিজম আছে। সেগুলো নিয়ে আমরা আগের এপিসোডে কথা বলেছি, যে কখনো আমরা কিছু ভুলে যাই, কখনো অদ্ভুত কথা বলে ফেলি, অদ্ভুত বিহেভ করি, বসের ওপর রাগ করে আমরা বাড়িতে এসে ঝামেলা করি, এগুলো সবই এই ডিফেন্স মেকানিজমের অংশ। তো এখানে আমরা শেষ করেছিলাম আমাদের লাস্ট এপিসোড। আজকে আমরা যেটা করব, আজকে আমরা ছোটোবেলা থেকে হাত ধরে ধরে এগোবো ধীরে ধীরে। ঠিক আছে? এর আগের এপিসোডে আমরা নিয়ে কথা বলিনি, কি বলবো, মাউথ ফেজ। হ্যাঁ, আমরা এবার যেহেতু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, তাই আর ওটাকে আমরা করলাম না, যে মানুষের এই 5 বছরের মধ্যে 3টে ফেজ আছে, যেটা ফ্রয়েডিয়ান, যে প্লেজার আমরা বললাম, মানে এটা নিয়ে কথা বলেছি তো এর আগে। আমরা বলেছি যে প্রথম 6 মাস হচ্ছে মাউথ ফেজ, যেখানে মানুষের মুখ দিয়ে যে আনন্দ নেওয়া আর কি, মানে খাওয়া দাওয়া বেসিক্যালি, সেটাই মূল। তারপরে একটা অ্যানাল ফেজ আছে, যেখানে টয়লেট ট্রেনিংয়ের একটা বড় ভূমিকা আছে, যেটা 2 বছর থেকে ওই সময়টা অবধি, 2 বছর অবধি আর কি, 6 মাস 7 মাস থেকে 2 বছর অবধি অ্যানাল ফেজ। এবং তারপর একটা ফ্যালিক ফেজ আছে, যে সময় শরীরের অন্যান্য আনন্দ নেওয়ার যে জায়গাগুলো, সেগুলো থেকে মানুষ আনন্দ নেয়, দৈহিক আনন্দ। তো সেটাতে আমরা আসবো, সেগুলোর কি ভূমিকা। তবে ডক্টর সলমান আখতারের বইতে উনি বলছেন যে মানুষের যে মনটা এবং তার সাইকোলজি কীরকম হবে, এটার সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র জন্মের পরে হয় না, জন্মের আগেই অনেক কিছু ঠিক হয়ে যায়। ঠিক। তো আমরা সেটাকে উনি বলেন প্রি সেলফ, মানে বায়োলজিক্যাল বার্থের আগে মনের জন্ম হচ্ছে, মনের অনেক কিছুর জন্ম হচ্ছে বা অনেক কিছুর তৈরি হয়ে থাকছে। সেগুলো কীরকম, সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। জন্ম হলে তারপর তো এগোবে বাচ্চাটা। প্রথম হচ্ছে যে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে।
একটা ছেলে বা একটা মেয়ে, সেটার উপরে ডিপেন্ড করে। হুম। ধরা যাক আমরা যেহেতু উপমহাদেশের মানুষ, সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে না খ্রিশ্চান পরিবারে জন্মগ্রহণ করছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে সে ভবিষ্যতে কীরকম ভাববে। কারণ তাকে যেই ভ্যালু সিস্টেমগুলো দেওয়া হবে বা সমাজের যেই জায়গায় সে রয়েছে সেটা একেবারেই আলাদা, বা কোন দেশে জন্মগ্রহণ করছে তাও ইম্পর্টেন্ট। মানে ধর আমি তো বাংলা ভাষা বলি না, আমি তো আমার ভাষা বলি, কিন্তু ইংরেজি আমার, কিন্তু যখন আমি ইংরেজি বলি তখন আমি ইংরেজি বলি, আই এম স্পিকিং ইন ইংলিশ, আই এম নট স্পিকিং। আমেরিকার একটা ছেলে কিন্তু শি ইজ জাস্ট স্পিকিং, ও নিজের ভাষা বলছে। অর্থাৎ আমার প্রিকনশিয়াসে এটা নেই যে আমি ইংরেজিতে কথা বলছি, মানে বাংলায় কথা বলছি। আমার প্রিকনশিয়াসে এটাই রয়েছে যে আমি আমার কথা বলছি, আমি কথা বলছি। কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলছি তখন ওটা আমার প্রিকনশিয়াস, আমি কিন্তু অন্য ভাষায় কথা বলছি। এখন আমি মানুষটা যখন ধরা যাক একটি ভারতীয় বা বাংলাদেশি বা এরকম ছেলে, সে উপমহাদেশের ছেলে বা মেয়ে, সে আমেরিকায় জন্মগ্রহণ করলো, আমেরিকায় তার ফ্যামিলি থাকে, তার এক্সপিরিয়েন্স এবং আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা হবে। কারণ তার জন্মের সময় থেকেই সে জানবে যে এটা আমার দেশ নয়, আমার আসল দেশটা ভারতবর্ষ বা বাংলাদেশ বা পাকিস্তান বা উপমহাদেশ। এই অনুভূতিটা কিন্তু একদম আলাদা। অবশ্যই এই অনুভূতিটার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে। যেমন ধর মাইনরিটি, যারা বিভিন্নভাবে মাইনরিটি, দলিত হতে পারে, বা মাইনরিটি রিলিজিয়াস মাইনরিটি, যাদের কাছে মানে ক্ষমতা নেই, সামাজিক ক্ষমতাটা নেই। একটা হিন্দু হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করা, একটা হিন্দু হিসেবে ভারতে জন্মগ্রহণ করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, সে যা ফিল করবে জন্মের পরে সেটা সম্পূর্ণভাবে আলাদা হবে। বা একজন মুসলিম হিসেবে বাংলাদেশে বা পাকিস্তানে জন্মগ্রহণ করা ভিজাভি অবশ্যই ভারতবর্ষে জন্মগ্রহণ করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো আমরা একটু সরে গিয়ে এখানে একটু, আমার মনে হয় যেহেতু জিনিসটা খুব রেলেভেন্ট, আমার ইন্টারেস্টিং লাগলো যে মাইনরিটির সাইকোঅ্যানালিসিস ব্যাপারটাও একটু বোঝা দরকার। সেটা নিয়ে আমরা একটু যাচ্ছি যে এই মাইনরিটি হয়ে বেঁচে থাকাটা একটা সবসময়কার প্রিকনশিয়াস। আমি মাইনরিটি, এটা সবসময় তার প্রিকনশিয়াসে থাকবেই। যেরকম আমি মেয়ে হয়ে বড় হচ্ছি আর আমি ছেলে হয়ে বড় হচ্ছি, এই দুটো যেরকম একটা প্রিকনশিয়াসে আমার মাথায় আছে যে আমি একটা ছেলের জীবন বাঁচছি। এবার দেখ, প্যাট্রিয়ার্কাল সোসাইটি যদি হয়, পুরুষতান্ত্রিক সমাজ হয়, ছেলেদের প্রিকনশিয়াসে এটা নেই, কিন্তু মেয়েদের। কিন্তু যদি পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়ে সবসময় কনসিয়াস, প্রিকনশিয়াসলি সবসময় কনসিয়াস আমি একটা মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। একদম, আমি ওটাই বলছি যে একটা মেয়ের জন্য এটা প্রিকনশিয়াসে অলওয়েজ আছে। হ্যাঁ, যদি একটা খুব কাস্টিস্ট সোসাইটি হয়, সেখানে একজন দলিত সবসময় ফিল করবে যে সে দলিত। ঠিক। তার উপরে অত্যাচার হোক না হোক, কারেক্ট, এটাকে অস্বীকার করা যাবে না, এবং তার জন্য কিছু ফলাফল হবেই। যেমন তার মধ্যে একটা বিদ্রোহ করার জায়গা সেখান থেকে তার থাকবে। কারণ এটাকে আমরা পরে সেপারেশন অ্যাংজাইটি নিয়ে কথা বলবো। কিন্তু ধর ওই একটা জায়গায় রয়েছে, একটা সমাজে রয়েছে, যেখানে তোর মা বলছে তুই তোর সন্তান নোস, প্রেফার্ড সন্তান নোস তুই। আমরা তো যে সমাজ বা দেশ বা যেখানে জন্মগ্রহণ করছি সেটাও তো আমাদের একটা মানে নারিশমেন্টের জায়গা থেকে, তো সেটাও আমাদের ওই জায়গাটা দিয়ে আমরা, মানে দেশ মাতৃকা বলছি না, আমাদের নারিশমেন্টের জায়গা থেকে, সেফটির জায়গা থেকে, তো সেটাও একটা মায়ের মতো। সে বলছে তুমি তো আমার সন্তান নও, মানে আমার প্রেফার্ড সন্তান নও। তাহলে তার মনে বিক্ষোভ জন্মাবে। তো সেই ক্ষোভটা সবসময় মাইনরিটির মধ্যে থাকে, এবং সেই ক্ষোভটা তার সাইকোলজির একটা পার্ট হয়েই সে বড় হয়। এটা কিছু করার নেই, সবসময় মাইনরিটির এটা হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে যে মেজরিটি যারা, তাদের কিন্তু একটা মাইনরিটি প্রয়োজন। তারা মাইনরিটিকে পছন্দ করে না, কিন্তু মেজরিটির একটা মাইনরিটি প্রয়োজন কেন? কারণ তার যে ইনস্টিংক্টগুলো রয়েছে, তার যে ড্রাইভগুলো রয়েছে, সেগুলো সে প্রজেক্ট করবে কোথায়? সেগুলো তো তাকে কোথাও একটা প্রজেক্ট করতে হবে, কারণ ওগুলো তো আমার মধ্যে থেকে অসুবিধা দিচ্ছে। হ্যাঁ, সেটাকে প্রজেক্ট করা হয়। এই জন্য মাইনরিটির 3টে জিনিস ইনস্টিংক্ট আমাদের, ওরাল, অ্যানাল, ফ্যালিক, এই 3টে তো ইনস্টিংক্ট।
এই 3টে জায়গাতেই মাইনরিটিকে অ্যাটাক করা হয়। ওদের খাওয়া দাওয়া ঠিক নেই, ওদের খাওয়া দাওয়াটার সাথে আমাদের খাওয়া দাওয়া মেলে না, ইনভ্যারিয়েবলি খাওয়া দাওয়া নিয়ে একটা কথা হবেই। প্রথম চলে গেল ফুড, মাইনরিটির ফুড নিয়ে সবসময় মেজরিটির প্রবলেম হয়। সেকেন্ড হচ্ছে এনাল মানে আমাদের বেরিয়ে যাওয়া, আমাদের যে শরীরের নোংরাগুলো। মাইনরিটিরা ডার্টি, মাইনরিটিরা নোংরা থাকে, ওদের মধ্যে আমাদের মতন হাইজিন নেই। এই যে আমার এনাল ইনস্টিংক্টের এটা একটা বহিঃপ্রকাশ, আমি এক্সটার্নালাইজ করে দিচ্ছি, আমাদের না, ওটা ওদের। থার্ড ফ্যালিক, ওদের মধ্যে সম্পর্ক নিয়ে ইনসেস্ট আছে, ওরা স্বাভাবিক শারীরিক সম্পর্কে বিশ্বাস করে না। এই 3 রকমই যে কোনো সমাজে এই 3 রকম ভাবে অ্যাটাক করা হয়। মানে সেটা কোনো কোনো রাজনৈতিক এবং ধার্মিক পরিপ্রেক্ষিতের বাইরে একদম। এটা মেজরিটির প্রয়োজন। আমি সবসময় চাই মানুষ যে তার যে এই ড্রাইভগুলো যেগুলো তাকে সমস্যা দিচ্ছে, যেগুলো সে জানে তার সুপার ইগো অ্যালাউ করবে না, সেটাকে কোথাও না কোথাও তো বের করতে হবে। একদম। তো সেটা বের করবে কোথায়? মাইনরিটি হচ্ছে একটা গুড টার্গেট, ইটস এ গুড এনাফ টার্গেট। তাদের আছে, ওদের আছে, আমাদের নেই। এবং এটা নিয়ে আমরা আলোচনা করতে করতেও আটকাইনি। যেমন ধর এই পিএনপিসি যেটাকে বলে গসিপ কারা করে বেশিরভাগ? যাদের সুপার ইগো প্রচণ্ড স্ট্রং, যাদের নিজেদের মধ্যে তারা অনেক কিছু করে উঠতে পারে না, কারণ তার সুপার ইগো সবসময় তাকে বাধা দিচ্ছে, এটা করতে নেই, এটা করতে নেই, এটা করতে নেই, সমাজ তাকে করতে দিচ্ছে না, কোথাও তো বেরোবে ওটা। তো সালমান আখতার যেমন একটা খুব অদ্ভুত সুন্দর একটা এক্সারসাইজ বলেন যে কোনোদিন যদি মুড খারাপ থাকে বন্ধুর সাথে, বা সাথের বন্ধু আছে বা পার্টনার আছে, স্ত্রী বা স্বামী, চুজ করো যে একটা, আপনারাও এটা ট্রাই করতে পারেন, ভালো ট্রিক, যে একজন এমন মানুষ বা একটা গ্রুপ যাকে আপনারও পছন্দ না, তারও পছন্দ না, এবার তাদের নিয়ে আলোচনা শুরু করে দিন। তো আপনি দুটো কথা বললেন, ও দুটো কথা বললে, দেখবেন কিছুক্ষণের মধ্যে মুডটা দারুণ লাগবে। এমনি কি গসিপের এত প্রয়োজনীয়তা? হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সটার্নালাইজিং দ্য ড্রাইভ, আর কিছুই নয়। একটা এনিমি খুব দরকার আমাদের জীবনে, একটা এনিমি ছাড়া খুব অসুবিধে মানুষের। ওই এনিমিটার জন্যে মাইনরিটি অনেক সময় কাজে লেগে যায়। একটা জাস্ট আমরা পাশে সরে বলছি, আমি দেখি একটা, আপনারা একটু বলবেন কমেন্টে এটা ঠিক কিনা, যেসব ফ্যামিলিতে খুব বেশি কড়াকড়ি, সেই ফ্যামিলিগুলোতে পরনিন্দা পরচর্চা খুব বেশি। আমার একটা এটা হাইপোথেসিস, থিওরি নয়, হাইপোথেসিস, দেখুন হয় কি না। যারা একটু লিবারেল ফ্যামিলি তাদের মধ্যে পরনিন্দা পরচর্চা অতটা নেই। আমি কিন্তু তোর এই হাইপোথেসিসটাকে সাপোর্ট করছিস। হ্যাঁ, সায়নও করছে দেখলাম ওখান থেকে। না, আমি শুধু আমার নিজের দুটো ফ্যামিলিতে করলেই আমি বুঝতে পারছি যে একটা কোনটা করা কিছু বলছি না, একটা করা সেখানে গসিপ বেশি, একটা করা বলতে একটু মানে মোরাল কম্পাসটা হাই, হ্যাঁ, আরেকটা একটু লিবারেল, তাদের গসিপ কম, তাদের প্রবণতাও কম গসিপ করার, কারণ তার ড্রাইভ তার রিয়েলাইজ হয়ে যাচ্ছে, এক্সটার্নালাইজ করার দরকার পড়ছে না। যাই হোক, তো সেটা একটা। আর তো এগুলো হচ্ছে মাইনরিটির প্রবলেম। হ্যাঁ, আরেকটা সমস্যা আছে মাইনরিটির মধ্যে। কি? মাইনরিটি যারা হয় তাদের মধ্যে যারা সাকসেসফুল হয়, তাদের একটা গিল্ট কাজ করে যে আমি বোধহয় আমার যে গ্রুপটা তাকে ছেড়ে বেরিয়ে এলাম। এবং এটা শুধু মাইনরিটির নয়, এটা প্রিসেলফেরই একটা পার্ট। তুই যদি মফস্বল শহরের ছেলে হোস, যেটা তুই আছি বা আপনার মধ্যে কেউ হয়, বা গ্রামের ছেলে মেয়ে হয়, তারা যদি খুব উপরে উঠে যায় সামাজিকভাবে, তখন তার মধ্যে একটা গিল্ট কাজ করে, তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে আমি ওদেরকে ছেড়ে এলাম, ওদেরকে ছেড়ে এলাম, মানে ওদের জন্য কিছু করতে পারছি না তা নয়, আমার জীবনযাত্রাটা পাল্টে গেছে, আমি ওদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি। ধর গ্রামের একটা ছেলে, সে পড়াশোনা করলো ভালো করে ভালো চাকরি পেলো বা ব্যবসা ভালো করে সে আমেরিকায় গেছে, গিয়ে ওখানে খুব প্রতিষ্ঠিত, এবং তার সুশি ভালো লাগে খেতে, তার আর ডাল ভাতও ভালো লাগে প্রয়োজন মতো, কিন্তু সুশি খেতে তার ভালো লাগে। যতবার সে সুশি খাবে তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, আমার সুশি ভালো লাগে, এটা হলো, আমার সুশি কেন ভালো লাগবে, আমার তো ডাল ভাত আলু সেদ্ধ ভালো লাগার কথা।
আমি তোকে এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেবো আমাকে দিয়ে। এখন যখন ট্রাভেল করি, ধর ফ্লাইটে কিংবা টু এসিতে, বা টু এসিতে ঢুকলেই, টু এসিটাকে না সবসময় আমি যখন যাতায়াত করতাম, আমি তো জেনারেল কম্পার্টমেন্টে যাতায়াত করেছি, আমিও আমি জেনারেলে যাতায়াত করে, জেনারেল বলছি স্লিপারে যাতায়াত করেছি। মানে এসিটা হলো ওখানে বড় লোকদের ব্যাপার, বড় লোকদের ব্যাপার এসি ব্যাপারটা। আর টু এসি তো মানে মন্ত্রীদের ব্যাপার, টু এসি হলো ভিআইপিদের এমপি টেমপি এমএলএরা ওখানে ওঠে না। এবার এসি ফার্স্ট ক্লাস তো আরও ছেড়েই দে। যেদিন আমি প্রথম এসি টুতে ঢুকলাম, সেদিন আমার নিজেকে মনে হচ্ছে এটা আমি মানে এখন স্লিপারে যেতে মনে হয় বাবা তুই এরকম হয়ে গেছিস, নিজের সঙ্গেই কথা, স্লিপারে যেতে তোর প্রবলেম হচ্ছে, কি বড় হনু হয়েছো তুমি। এই কথাটা আমি ইনফ্যাক্ট আমরা এই কথাটা বলেছিলাম, মানে এটা আমাদের আপবিতি আর কি, একেবারেই আমি নিজেও অনুভব করেছি। আমার সুশি খেতে ভালো লাগে, এবার আমি জানি যে আমার সুশি খেতে যে ভালো লাগে এটা নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল নই। জাপানিজ ওখানে চপস্টিক দিয়ে সুশি খাওয়াটা যে আমার ভালো লাগছে এটা নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল নই। বুঝেছি। তো এটা হয়, এবং এটার কারণে অনেক সময় মাইনরিটিরা একটা সময় নিজেকে আটকেও দেয়, এর বেশি আর যাব না, এটাও হয়। তো এগুলো সমস্ত, তা মাইনরিটি হয়ে জন্মগ্রহণ করলে এগুলো সমস্ত কিন্তু তার পার্ট হয়েই সে জন্মগ্রহণ করে। এবার আরও কিছু প্রিসেলফের পার্ট আছে, যার মধ্যে দু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে এই যে প্ল্যাসেন্টার ভেতরে গর্ভের মধ্যে বাচ্চাটা রয়েছে, তাতে দুটো জিনিস হয়। একটা হচ্ছে আমি পৃথিবী, এই ব্যাপারটা তার মধ্যে প্রথমত চলে আসে, যেটাকে নার্সিসিজম বলে। নার্সিসিজম বলে আমি সব, নার্সিসিস্টিক অমনিপোটেন্স হচ্ছে টেকনিক্যাল টার্ম, যে আমিই পৃথিবী, আমার বাইরে আর কিছু নেই। পৃথিবীর সমস্ত কিছু আমার হচ্ছে উদ্দেশ্য পূরণ করার জন্যে, আমার চাহিদা পূরণ করার জন্যে, আর বাইরে কিছু নেই। আগের যেটাতে বলছিলি যে জন্ম, এরপরে প্লাসেন্টার পরে আবার জীবন আছে নাকি, ওরকম আর কি। তো সেই সময় থেকে তার ওই ব্যাপারটা তৈরি হয় যে আমি সব, এবং সারা পৃথিবীর উদ্দেশ্য হচ্ছে আমার চাহিদা পূরণ করা। এটা থেকেই যায়, এটাকে ভাঙে, এটা ভাঙে পরে, অনেক পরে, ধীরে 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 ভাঙতে 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 এসে মধ্য বয়সের পরে এসে ওটা পরিপূর্ণভাবে ভাঙে। তার আগে পুরোপুরি ওটা ভাঙে না। নার্সিসিজম সবার মধ্যে একটু একটু করে থেকে যায়, থাকেই স্বাভাবিক। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেসের প্রতি লাভ। স্পেস, এই যে ছোট, তো গর্ভে তো মানুষটা ছোট, কিন্তু সে অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে। তো এই যে হাত পা ছড়িয়ে স্পায়ের মতন একটা জায়গায় থেকে যাওয়া, এটার যারা আরাম, এই আরামটা আমরা সারা জীবন খুঁজতে থাকি স্পেসে। এই জন্য খোলা জায়গায় আমাদের ভালো লাগে, সব মানুষের ভালো লাগে, কারো বদ্ধ জায়গায় ভালো লাগে না, লাগে না। হ্যাঁ, তো ক্লস্ট্রোফোবিয়ারও সম্ভবত কোথাও না কোথাও একটা সূত্র ওখানে রয়েছে। আমার স্পেস এতটা ভালো লাগে যে আমি বদ্ধ জায়গায় পড়ে গেলে আমার মধ্যে ডেথ ইনস্টিংক্ট প্রকাশ পায়। আমার মধ্যে তো ক্লস্ট্রোফোবিয়া আছে না। ক্লস্ট্রোফোবিয়ার ওই প্রবলেমটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্টের একটা জায়গা। রাইট, একদমই তাই। তো সেটা একটা জিনিস হলো। আচ্ছা, তাছাড়া কি হয়, আরেকটা হচ্ছে যে তুমি প্রথম শিশু না দ্বিতীয় শিশু, এর উপরে অনেক কিছু, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ যে প্রথম শিশু, প্রথম বড় দাদা বা দিদি, তাদের মধ্যে, আপনারা বড় দাদা বা দিদি হলে কিছু মনে করবেন না, যখন তার পরে ভাই বা বোনটা জন্মায় তখন তার মধ্যে সিংহাসনচ্যুত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এতদিন তো সমস্ত আনন্দ, সমস্ত আদর, সব কিছুর আমি একমাত্র একচ্ছত্র অধিপতি ছিলাম, এবার একটা কম্পিটিটর চলে এসছে আমার মধ্যে। তো কাজেই তার মধ্যে এটার একটা ট্রমা সবসময় দেখা যায়। তো এবং সে পাওয়ার ব্যাপারটাকে বেশ রিলিশ করে। পরে তো আরেকটা ছোট পাওয়া গেছে, তার উপরে সে পাওয়ার দেখাতে পারছে। এতদিন তো শুধু বাবা আর আমি, শুধু বাবা পাওয়ার দেখাতো, আমি সহ্য করতাম। এখন তো আরেকটা ছোট জিনিস রয়েছে, তার উপরে আমি পাওয়ার দেখাতে পারি। তো বড় দাদারা বা দিদি যারা হয়, তাদের মধ্যে তারা পাওয়ার ব্যাপারটাকে বেটার বোঝে, তাদের মধ্যে এই জিনিসটা থাকে, এবং তারা পাওয়ার দেখাতেও চায়। তারা একটু পাওয়ার হাংরি এবং
কম্পারেটিভলি অল্প বিস্তর এবং এক্সেপশন নিশ্চয়ই আছে, কিন্তু জেনারেলি স্পিকিং তাদের মধ্যে একটু পাওয়ার দেখানোর ব্যাপার থাকে। আর ছোটো যেগুলো হয় তাদের মধ্যে ব্যাপারটা থাকে না। তারা পাওয়ারের সাথে বা অথরিটির সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, কারণ ওরা তো মারবে তো বাবা দিদিটা বা দাদা হলে বেশি মারবে, সে পাওয়ারটা নিয়ে সে কমফোর্টেবল। অথরিটি তাদের বসের সাথে কখনো ঝামেলা হবে না, জেনারেলি বসের সাথে ঝামেলা তার কখনো হয় না, কারণ সে জানে কিভাবে ম্যানেজ করে নিতে হয়। কিন্তু তারা কম্পিটিটিভ বেশি ছোট ভাই বা বোনেরা, কারণ ওই তাকে সবসময় কম্পিট করতে হচ্ছে সিবলিংয়ের সাথে, বড় দাদা বা দিদির সাথে। তারা কম্পিটিটিভ হয়, কিন্তু পাওয়ার নিয়ে তাদের ভালো কোঅপারেট করে বস টসের সাথে পরবর্তী জীবনেও তাদের ভালোই সম্পর্ক থাকবে। এবং ছোট যারা তারা খুব একটা ফিজিক্যাল স্ট্রেংথ দেখাতে কখনোই পছন্দ করে না। যারা ছোট ভাই বা বোন তারা ফিজিক্যাল স্ট্রেংথ দেখায় না জেনারেলি তারা সবাইকে মানে ঠিকঠাক, কারণ তার বেসিক ব্যাপারটা তৈরি হচ্ছে একেবারে ছোটোবেলা, যখন সে বুঝতে হচ্ছে আমার থেকে শক্তিশালী আরেকটা আছে কেউ। এগুলো হচ্ছে প্রি বার্থ মূল ব্যাপার স্যাপার আর কি। এখানে আমাদের মধ্যে কেউ বড় ভাই আছে? তুই বড় ভাই? তোর ছোট ভাই আছে? বোন আছে? খুব অত্যাচার করেছি না? খুব মেরেছে বলছে, পেছন দিকে বলছে খুব মেরেছি। সায়নেরও বোধহয় কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেল নাকি? যাই হোক, এই উত্তর পেলে আমাদের ভালো লাগে। বেসিক্যালি উদ্দেশ্যটা কি, যে আমাদের জীবনে একটুখানি বুঝতে সুবিধে হওয়া। সামনের লোকটাও যে ব্যবহারটা করছে সেটা তার দিক থেকে সে ঠিকই করছে, বা তার একটা ট্রমা থেকে করছে। হ্যাঁ, সে যে খারাপ মানুষ তা নয়। তো তাদের প্রতি সমব্যথী হওয়া, এটা একটু এমপ্যাথিটা হেল্প করে এগুলো বুঝতে আর কি। তো এই হলো আমাদের প্রাথমিক জন্মের আগে। এছাড়া ধর ফ্যামিলির অনেক কিছু ইম্পর্টেন্ট, যে ফ্যামিলিতে অনেক সময় একটা কলহ রয়েছে, বাবা মার মধ্যে বনিবনা হয় না, অনেক সময় বিয়ে বাঁচানোর জন্য একটা বাচ্চাকে নিয়ে আসা হয়, এগুলো ঠিক নয়। তখন সেই বাচ্চাটা সবসময়, যেমন বিয়ে বাঁচানোর জন্যে বা ফ্যামিলিতে হ্যাপিনেস আনার জন্য যেই বাচ্চাদের নেওয়া হয়, তারা না সারা জীবন দেখা গেছে তাদের মধ্যে একটা সবাইকে খুশি করার প্রবণতা থাকে, সবসময় চাইছে সবাইকে জন্য খুশি থাকে। এই একটা সমস্যা দেখা যায় অনেক সময়। মানে এটা একটুখানি ক্লিয়ার করে দিই আপনাদের। ব্যাপারটা হলো, বাচ্চাটা তো তখন জানে না যে তাকে কী জন্য আনা হচ্ছে, কিন্তু আনার পরে যেই কারণে আনা হচ্ছে তার তো আন্ডারস্ট্যান্ডিংটা সেই বাচ্চার হয়ে যায় যে তার থেকে সবাই খুব হ্যাপিনেস চাইছে, তার থেকে সবাই চাইছে হ্যাঁ রে, মানে বাচ্চাটাকে দেখে এই কোলে নিচ্ছে, ও কোলে নিচ্ছে, এই করছে, ওই করছে, এবং অনেক মানুষ একসাথে ওই সোর্স অফ হ্যাপিনেস হিসেবে বাচ্চাটাকে দেখে। হ্যাঁ, তো বাচ্চাটা নিজের মধ্যেও এটার একটা রেসপন্সিবিলিটি জন্মায়, এবং তার মধ্যেও মনে হয় যে আমি যদি এই কাজটা না করি, সবাইকে খুশি না রাখি, তাহলে পরে এ সমস্ত কিছু ভেঙে চুরে যাবে। তাই তারা একটু মনে মনে ইনসিকিওর, এবং কোথাও তারা ওই প্রায় মানে তারা পার্টিতে গেলে বন্ধুদের সাথে সবাইকে খুশি রাখতে চেষ্টা করবে। তারা একটু জোকস বলবে বেশি, যাতে তাকে ঘিরে সবাই থাকে এবং কেউ তাকে ছেড়ে না যায়। এগুলো ব্যাপার তাদের মধ্যে তৈরি হয়। তো কাজে ওই সমস্ত জায়গা থেকে শিশুদেরকে আনাটা খুব বোধহয় অভিপ্রেত নয় আর কি। তবে হয় এমনি। তো এবার তো শিশু জন্মে গেল। শিশু জন্মে যাওয়ার পরে ওই যেটা বললাম, প্রথম তো ওরাল, অ্যানাল এবং ফ্যালিক 3টে স্টেজ আছে। তো আমরা সেই স্টেজগুলো নিয়ে আজকে কথা বলবো না, সেগুলো নিয়ে আমরা আগের দিনই কথা বলেছি। আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে শিশুরা যখন জন্মালো তখন তার মনে হচ্ছে যে আমিই পৃথিবী, আমার উদ্দেশ্য পূরণের জন্য সমস্ত পৃথিবীটা রয়েছে। এবার জন্মানোর পরে সে কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করে খুব অল্প দিনের মধ্যে, 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে সে এক্সপিরিয়েন্স করে। প্রথম, যে আমি যতটা দেখতে পাচ্ছি ততটা আমি ছুঁতে পাচ্ছি না। ঠিক আছে, তার হাত পা তো অতটা যাচ্ছে না, কিন্তু দেখতে তো পাচ্ছে দূর অবধি। আচ্ছা, হ্যাঁ অনেক বাচ্চা, হ্যাঁ, এটা একটা। দ্বিতীয়, সে দেখছে যে আরে দিন রাত বলে একটা ব্যাপার আছে। মায়ের পেটের ভেতরে তো তার দিন রাত নেই, কিন্তু ওখানে গিয়ে দেখছে যে দিন রাত বলে একটা ব্যাপার আছে। কখনো বিদ্যুৎ চমকায়, কখনো বৃষ্টি হয়, কখনো গরম লাগে। নেচারের কিছু কিছু জিনিস আছে। তো তখন সে বুঝতে পারে ধীরে ধীরে যে আমি সব নই, আমার বাইরেও কিছু আছে। তো আমার বাইরে কি আছে? আমার বাইরে আছে হচ্ছে আমার মা, যার আমি গন্ধ পাচ্ছি, এবং যে আমাকে এসে খাবার দিচ্ছে, মূলত ব্রেস্ট ফিডিং, এরা আমার খাবার দিচ্ছে।
তো এটা হলো। তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে সে তারপরে ওই যে জিনিসটা আমি ধরতে পারছি না সেটাকে ধরবার একটা চেষ্টা, এবং আমি চাইলেই খাবারটা এসে যাচ্ছে না, যেটা প্ল্যাসেন্টার ভেতরে হতো, এবার আমাকে একটু কাঁদতে হবে বা কথা বলতে হবে। এই জায়গা থেকে মোটিভেশনটা তৈরি হয় চলার। একটা শিশুর চলার মোটিভেশনটা কি, যেটা আমি ধরতে পারছি না, পৃথিবীটাকে ধরে ছুঁয়ে দেখি, সেই একটা ইচ্ছে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা, ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছেটা, একটু একটু আধো কথা বলা বা ক্রাইং বা একটু আওয়াজ করা বিভিন্ন রকমভাবে কাঁদা, এগুলো সে ধীরে ধীরে শেখে। আরেকটা জিনিস সে শেখে, সেটা হচ্ছে আমি যখন চাইবো তখনই আমার কাছে সব কিছু চলে আসবে না। ডিলেড গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন নয়। আমি যখনই চাইবো তখনই আমার ইচ্ছে পূরণ হবে না, এটা ধীরে ধীরে কিন্তু শিশু শেখে। এটা খুব শেখা জরুরি, কারণ যদি এই সময়টাতে কোনো ব্রেক হয় তাহলে কিন্তু সে সেটা শিখতে পারবে না, আর তার তখনই চাই জিনিসটা। ঠিক আছে, এটা তৈরি হয়। এবং এই যে আমি কতটুকু, আর আমি ছাড়া এই কাপটা আমি নই, এটা বুঝতে শিশুর কিছুটা সময় লাগে, যে এই পর্যন্ত আমি, এর বাইরেটা আমি নই, এর বাইরেটা পৃথিবী। এই টেনশনটা বলে যে এই টেনশনটা সারা জীবনেও যায় না, কতটুকু আমি আর কতটুকু আমি নই, এটা কোনো মানুষই সম্পূর্ণভাবে এটা রিজলভ করতে পারে না। মানে আমি বলছি যে এটা এরকম, একটা সময় বাচ্চাদের মনে হয় যে মাটাও আমি, মা যে একটা আলাদা সেটা সে বোঝে না। হ্যাঁ, কিন্তু বড় হয়ে তো সে তার বেসিক কিছু সেন্সেস তৈরি হয়েছে, তাও সে কেন একই মনে করবে? হ্যাঁ, এবার কি হয় যে এই ধর 6 মাস 8 মাসের পরে যখন ব্রেস্ট ফিডিং বন্ধ হয়ে যায়, ধীরে 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 কম হয়, তখন তার মধ্যে একটা সেপারেশন অ্যাংজাইটি তৈরি হয়, যে এবার এটা মা, এটা আমি। এবং তখন ওই জিনিসটা তৈরি হয় যে তার আগে একটুখানি যে আচ্ছা যখনই চাইছি তখনই মা আসছে না, তাহলে এটা খারাপ মা যে আসছে না, আর যে সবসময় এসে খাবার দিচ্ছে সে ভালো মা। বাচ্চার মধ্যে এই মানসিকতাটা, মানে এই ডিফারেন্স করার ক্ষমতাটা জন্মায় না, যে দুজনে একই, তার কাছে একটা খারাপ মা একটা ভালো মা। তারপর ধীরে ধীরে সে বোঝে যে খারাপ মা আর ভালো মা দুটোই দুটো একটাই মানুষ, কখনো কখনো খারাপ, বেশিরভাগ সময়টাই ভালো। অদ্ভুত ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলে যে খারাপ মা আর আমি, ভালো মা আর আমি, এ দুটো বাচ্চার কাছে সম্পূর্ণ আলাদা। মানে আমার একটা অদ্ভুত প্রশ্ন আসছে, জানি না প্রশ্নটা করা ঠিক হবে। নিশ্চয়ই। সেটা হলো যে দেখ, আজকে আমি কি ভাবি বা তুই কি ভাবিস, সেটা আমাদেরও একান্ত একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এবং বাইরেও লোকজনও যা ভাবছে সেটা তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। একজন সাইকোঅ্যানালিস্ট সে যখন একটা মানুষের সঙ্গে কথা বলছে, বা সাইকোলজি, মানে আমি বলছি ফ্রয়েডের জায়গা থেকেই, ফ্রয়েড যখন পুরো বিষয়টাকে একভাবে দেখছে, একটা থিওরি তৈরি করছেন, সেখানে এর যে এর যে গ্রহণযোগ্যতা, যে একটা বাচ্চা কি ভাবছে, সেটা একজন সাইকোঅ্যানালিসিস দিয়ে সেটার বিচার করার একটা প্রসেস যাচ্ছেন। তো এই প্রসেসটা মানে হাউ আর উই গেটিং দ্যাট ইনফরমেশন যে এই সময় আলাদা হয়? বাচ্চাদের এই বিষয়টা প্রথমত এটা ফ্রয়েডের নয়। ফ্রয়েড প্লেজার প্রিন্সিপালের উপরে আর কিছু বলেন। ঠিক, সম্পর্কের বিষয়টা আরও পরে এসছে। কার্ল ইয়াং এবং এরিক এরিকসন, হ্যাঁ, উইনিকট, এরা করেছেন। আর কারণ ফ্রয়েড শিশুদের নিয়ে কাজই করেননি। ফ্রয়েডের যে ব্যাপারটা ছিল, উনি বয়স্ক মানুষের শিশু থেকে কথা বলে ছোটোবেলাটা বোঝার চেষ্টা করতেন। পরবর্তীকালে শিশুদের অবজার্ভ করা হয়েছে। মেলেনি ক্লেন আছেন, কাহুট আছেন, এরা সব শিশুদের অবজার্ভ করেছেন বিভিন্নভাবে, এবং উইনিকট, কার্ল ইয়াং ইত্যাদি এরা এসে এই থিওরিটা ডেভেলপ করেছেন পরে, অবজেক্ট রিলেশনস বা এই থিওরিগুলো। এবং এই পুরোটাই অবজারভেশন, এবং পরবর্তী ক্ষেত্রে পেশেন্টদেরকে আর্লিয়েস্ট মেমোরিতে গিয়ে বা হিপনোসিসের মাধ্যমে বিভিন্ন কিছু বেরিয়ে এসছে। এবং এটার সিমটম কি সেটা বললে পরে আমরা
বলছিলাম সেপারেশন অ্যাংজাইটির কথা, তাহলে পরে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সেটা কি হয় যে একটা খারাপ মা একটা ভালো মা প্রথমত, বেশ, তারপরে একটা সময় সে বোঝে যে না এই একই মানুষটা একই। এই যে তার মনে হয় যে এই মানুষটা একই, তখন তার মনে আরেকটা জিনিস কি আসবে, যে তার মানে মা তো পৃথিবী, তার মানে এই পৃথিবীটা পারফেক্ট নয়, পৃথিবীতে কিছুটা খারাপ আর কিছুটা ভালো। তো মা চলে যাচ্ছে এবার আমার থেকে, একটু তো সেপারেট হয়, 8 মাসের পর ধীরে ধীরে সেপারেট হয়, তো সেপারেশনের একটা অ্যাংজাইটি আছে, এবং সেখান থেকে তৈরি হয় যে নতুন কারোর থেকে ভয় পাওয়া ইত্যাদি হওয়ার ফলে কারো যদি সেই সময় খারাপ মাটা বেশি হয়ে যায়, তখন এই সেপারেশন অ্যাংজাইটিটা এমন জায়গায় পৌঁছে যায় যে তার থেকে অনেক সিমটম পরবর্তী সারা জীবন থেকে যায়। যেমন যদি কমপ্লিট না হয় ব্যাপারটা, তাহলে তার কাছে একটা এক্সপেকটেশন থেকে যায় যে পৃথিবীটা পারফেক্ট হলেও হতে পারে, বেসিক্যালি আমার মা পারফেক্ট হলেও হতে পারে। সে সারা জীবন একটা পারফেক্ট মা এবং পারফেক্ট পৃথিবী খুঁজে যাবে। এটা নিয়ে আমরা আগেরটাতেও কথা বলেছি, এই যে স্ট্রাইভিং ফর পারফেকশন, তো পারফেক্ট বলে কিছু বস্তু নেই পৃথিবীতে। এই পারফেকশন খুঁজতে যাওয়াটা একটা প্রচণ্ড প্যাথোলজিক্যাল জায়গায় পৌঁছে যেতে পারে, এবং সেটা খুব ভুল জিনিস। হ্যাঁ, এবার সে কিন্তু সমস্ত সম্পর্কের মধ্যে পারফেকশন খুঁজবে, এবং পারফেকশন না হলেই তার অসুবিধা হবে। পারফেকশন না হলেই অসুবিধা হবে। আরেকটা জিনিস কি, আমি তো ভালো, পৃথিবী খারাপ, তাহলে আমার যত খারাপ জিনিসগুলো আছে লাগছে, পৃথিবীর ওপরে একটা রাগ তার সবসময় থাকবে। সেই লোকগুলো একটুখানি যাকে বলে অ্যাবিউসিভ, অন্যকে মারা, অন্যের ওপরে বিভিন্ন রকমভাবে অন্যকে দুঃখ দেয়া, কারণ তোমরা আছো বলেই পৃথিবীটা পারফেক্ট হচ্ছে না। কারেক্ট। আচ্ছা, আপনাদের আমি শুধু একটা জিনিস বলে দিই, এটা হলো আগের এপিসোডে এইভাবে বলিনি, যেই প্রশ্নটা আমি করলাম আমার মনে হলো যে এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে, এবং এই প্রশ্নটার উত্তরটা মানে জানার চেষ্টা করলাম। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় বলা উচিত, সেটা হলো যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা বোধহয় আমরা আগের এপিসোডেও বলেছি যে এটা না একটা জেনারেলাইজড আইডিয়া, ঠিক আছে? সো এইটা বোঝার চেষ্টা যে একটা মানুষের মনের গভীরে কি কি জিনিস, কি কি রিয়াকশান ক্রিয়েট করতে পারে, সেটা কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম। প্রথম কথা। দ্বিতীয় কথা, যে একটা পার্টিকুলার রিয়াকশানের যে একটাই কারণ হবে তারও কিন্তু কোনো মানে নেই। মানে ধরুন কেউ কারো উপর রাগ করছে, তার কারণটা যে শুধু ওটাই হবে তার মানে নেই, বাট এটাও একটা ইম্পর্টেন্ট কারণ এবং ওয়ান অফ দ্য মেজর কারণ, যে কারণে এটা হতে পারে। আমার মনে হয় এটা বলে দিলে পরবর্তী যে জার্নিটা সেটা একটু স্মুদার হবে। প্রথমত একটা জিনিস, যে সব মানুষ সমান না, সবাই এই বিভিন্ন বিষয়গুলোকে বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করে বা রিয়্যাক্ট করে, তো সবাই আলাদা, কাজে একজনকে দেখে আরেকজনকে বোঝার ব্যাপার নেই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলছি, চিকিৎসার একটা আলাদা জায়গা আছে, যেটা হচ্ছে নিউরোটিক বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা বর্ডার লাইন এবং সাইকোটিক মানুষজনের, সেখানে আমরা ঢুকতেই চাই না, কারণ অতটা এক্সপার্টিস আমাদের নেই, তো সেটা ঠিক আছে। চলো এবার কমপ্লিট। তো হ্যাঁ, এবার এই সমস্ত করে প্রথমত মানুষের এটা আমি ওটা আমি নয়, এবং এই প্রথম আমি তৈরি হওয়ার ব্যাপারটা তৈরি হয়। এই আমি তৈরি হওয়াটা খুব জরুরি, কারণ যখনই আমি তৈরি হয়, প্রথম কি হয়, এটা একটা আনন্দের বিষয়। এই তো আমি হাঁটতে পারছি, এই পৃথিবী ছুঁতে পারছি, এই দেখতে পাচ্ছি, বেশ। কিন্তু আবার মাঝে মাঝে মায়ের কাছে দৌড়ে চলে যায়, খেলছে বাচ্চারা, খেলতে খেলতে হঠাৎ করে মায়ের কাছে চলে আসে, তো তার মানে পুরোপুরি ইন্ডিভিজুয়েশন হয়নি তার। হ্যাঁ, আর সে নিজেকে কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল ভেবে উঠতে পারছে না। তো এটা একটা স্টেজ, এই স্টেজের মধ্যে দিয়ে মানুষ যায়। আর ওই যে ফিরে আসা বারবার বাবা মায়ের কাছে, বিশেষত মাটাই আমরা বারবার বলছি, কারণ বাবার উপস্থিতি অনেক পরে আসে। তো এই যে ফিরে আসা বারবার মায়ের কাছে, এতে কী হয়, তার সমাজের প্রতি, অন্য মানুষের প্রতি, সোসাইটির প্রতি একটা অ্যাট্রাকশন এবং অ্যাটাচমেন্ট তৈরি হওয়া শুরু করে। কাজে মা যদি অ্যাবসেন্ট হয় কোনো কারণে, তাহলে এই অ্যাটাচমেন্টটা তৈরি হওয়া একটু মুশকিল হয়। সে তখন আর ভালোভাবে বন্ধু বানানো, মা যদি প্রথম বন্ধু না হতে পারে কারো, তাহলে পরবর্তীকালে তার ভালো বন্ধু হওয়া মুশকিল। এই হচ্ছে কথা।
তো হ্যাঁ, এবার আলাদা হলাম, আমি বুঝলাম যে আচ্ছা আমি আলাদা, মা আলাদা, এবং মা পারফেক্ট নয়, এটা বাচ্চা বুঝে গেল। মা পারফেক্ট নয়, মার মধ্যে অনেকটাই ভালো, কিছু কিছু খারাপও আছে। এবার সে আবার মায়ের কাছে ফিরে আসবে এবং ওই যে খেলতে খেলতে মায়ের কাছে আসা ইত্যাদি এগুলো সব হবে। সেই সময় বাচ্চার এটা বলাও বন্ধ হয়ে যাবে, মা তুমি খুব খারাপ। তার আগে বাচ্চা বলবে যে বা তুমি খুব খারাপ, তখন ওর মধ্যে সেপারেশন হয়নি। তারপরে সে ফিরে আসবে। এই করে করে সে মোটামুটি 2 বছরের সময় সে ওই খেলাগুলো শুরু করে, লুকোচুরি খেলা, লুকোচুরি খেলতে খেলতে আবার ফিরে আসা, এগুলো সমস্ত তার মধ্যে তৈরি হয়। তো মানুষ আলাদা হলো। এবার আসি আমরা বাবার রোলে। তো এবার বাবা, প্রথমত তো বাবার উপস্থিতিটা আমরা মোটামুটিভাবে 2 বছরের পর থেকে রেজিস্টার হয় ভালোভাবে, তার আগে ভালোভাবে রেজিস্টার হয় না। এবং এখানে ফ্রয়েডের ইডিপাল কমপ্লেক্সের একটা জায়গা আছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথমত একটা শিশু 2টো ডায়াডে বাঁচে। ডায়াড মানে তার মনে হয় যে এই বাড়িতে 4টে লোক আছে, এক হচ্ছে আমি আর আমার মা, আর হচ্ছে আমি আর আমার বাবা, 4 জন হলো। ধীরে ধীরে বুঝতে পারে ও 4 জন নয়, আসলে আমি, আমার মা আর বাবা 3 জন। আচ্ছা, এটা প্রথমত একটা মানসিকতা তৈরি হয়। তো কিন্তু একটা সমস্যা আছে এটার মধ্যে। সমস্যাটা কি? যে আমি আমার মাকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসে, বেশ। আমি আমার বাবাকে ভালোবাসি, বাবা আমাকে ভালোবাসে, বেশ। সমস্যাটা হচ্ছে এই মা আর বাবা যে দুজন মানুষ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আমি বুঝতে পারছি না কী ব্যাপার এটা। এবং আমার যদ্দূর মনে হচ্ছে যে মা আমার কাছে যে সবসময় থাকে না, তার একটা বড় কারণ হচ্ছে বাবা তাকে নিয়ে যায়, রাত্রিবেলা থাকছে না আমার কাছে, ইত্যাদি বিভিন্ন কারণ। কিছু কিছু ক্ষেত্রে বাবা এবং মায়ের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয় সেটাই বাচ্চারা দেখেও ফেলে, যেটা যখন শিশুদের মানে বাবা মার সাথে একই ঘরে বাচ্চারা থাকে তখন আরও এটা বেশি সম্ভাবনা বেশি। মনে করেন যে না দেখতে বোধহয় পাচ্ছে না, ঘুমিয়ে আছে, না দেখে ফেলে। ওই আগের বারই আমরা বলছিলাম যে একটা শিশু অন্ধ হয়ে গেছিল, ডিনায়ালে অন্ধ হয়ে গেছিল ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে দেখে। পরে বোঝা গেছে যে ব্যাপারটা সাইকোলজিক্যাল, ব্যাপারটা আদৌ বায়োলজিক্যাল নয়। তো এসব হয়ে তার মনে হয় যে, এবং মার সাথে যে আমার ভালোবাসাটা সেটাতে মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাবা। তো ছেলেদের মধ্যে এ সময় একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে এই যে আমি মাকে ভালোবাসি, বাবা তো এটা পছন্দ করবে না, তাহলে একটা কম্পিটিটিভ জায়গা তৈরি হয় বাবার সাথে, এবং তার মনে হয় যে আমার পুরুষাঙ্গটা বাবা নষ্ট করে ফেলবে। এটা হচ্ছে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি। এবং তারপরে সে একসময় বুঝতে পারে যে না, এটা হবে, মানে আমি এটার থেকে বেরোবার একটা, সে তারপরে বাবার উপরে একটা প্রতিশোধ নিতে চায়, সেটা থেকে একটা তার অপরাধবোধ তৈরি হয়। এবং একটা সময় সে বলে যে না, এর থেকে বাঁচার একটাই উপায়, আমিও বাবার মতো যদি হয়ে যাই তাহলে পরে আমি এটার থেকে রেহাই পাবো, তাহলে পরে ব্যাপারটা ঠিক হবে। সেখান থেকে ছেলেরা বাবার মতো হওয়ার চেষ্টা করে, এবং মেয়েরা তাদের মধ্যে ওই পেনিস এনভি যেটাকে বলে আর কি, তারা বোঝে যে আমার মধ্যে একটা পুরুষাঙ্গ, দৃশ্যমান পুরুষাঙ্গ নেই, সেই কারণেই বোধহয় আমি পেরে উঠছি না এই কাজটা করতে। তার মধ্যে একটা এনভি জন্মায়। আর পরবর্তীকালে, এটা ফ্রয়েডের আইডিয়া ছিল, পরবর্তীকালে ক্যারেন হর্নাই বা আরও অনেকে আবিষ্কার করেছেন যে ছেলেদের মধ্যেও একটা এনভি জন্মায়। এনভি হচ্ছে যে আমি জন্ম দিতে পারছি না একটা শিশুকে, এটাও বাচ্চারা রিয়েলাইজ করে যে আমি জন্ম দিতে পারবো না। তো কাজেই তাদের মধ্যেও একটা এই জেলেসি বা এনভি তৈরি হয়, যেটার থেকে ছেলেরা নাকি এই যে জিনিসপত্রের পজেশনের জন্যে একটু নিজেকে দেখানো, হ্যাঁ, এই ম্যাসকুলিনিটিটাকে একটু এক্সাজারেট করা, এগুলো তারা করে। যা হোক, এটা হচ্ছে বেসিক জায়গা ইডিপাল কমপ্লেক্সের। তো সেখানে আমরা খুব বেশি ঢুকবো না। বাবা হচ্ছে একটা জায়গা থাকে যখন ওই আলাদা হতে চাইছে আমি মায়ের থেকে, কারণ একটা তো আমার নার্সিসিজম আছে, যেবার আমাকে মায়ের থেকে আলাদা হতে হবে, তখন বাবা হচ্ছে আমার রাস্তা। মায়ের থেকে আমাকে আলাদা করার রাস্তাও একসময় খোঁজে বাবার সাথে খেললাম। এটা অনেক সময় বাচ্চারা করে যে এই যে আমি কমপ্লিটলি মায়ের সাথে একাত্ম হয়ে যাব, এটার থেকে বাঁচার জন্য বাবা একটা রাস্তা।
এবং পৃথিবীতে কতটা ঠিক অ্যাগ্রেশন রয়েছে সেটাকে টেস্ট করার জায়গাও বাবা। এই জন্য বাবাদের সাথে যেই খেলাধুলোগুলো বাচ্চারা করে সেগুলো কিন্তু এই ঘোড়ার মধ্যে চড়া, বাবার সাথে একটু ঘুষোঘুষি করলাম, একটু মারামারি করলাম, ছেলে মেয়ে নির্বিশেষে এই জাতীয় খেলাগুলো তারা বেশি করে। আর তো বাবার বডি, শরীরের উদ্দেশ্য এবং মায়ের শরীরের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা সারা জীবন। মায়ের শরীরের উদ্দেশ্য হচ্ছে নারিশমেন্ট এবং সেফটি, বাবার শরীরের উদ্দেশ্য হচ্ছে খেলাধুলো এবং অ্যাগ্রেশন টেস্ট করবো আমি কতটা অ্যাগ্রেসিভ হতে পারি। ঘুষি মারলাম, বাবা বলে কিচ্ছু হলো না, আর একটু জোরে মার। এটা হচ্ছে বাবার সাথে খেলা, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটু যখন বড় হয়, সেখানে বাবা যতটা যত্নবান মেয়ের প্রতি, সেটা ম্যাসকুলিনিটি সম্বন্ধে, পুরুষদের সম্বন্ধে তার আইডিয়াটা একেবারেই পরিপূর্ণভাবে তৈরি। একেবারেই যদি বাবা অ্যাবিউসিভ হয় বা বাবা না থাকে, তাহলে মেয়েদের মধ্যে পুরুষরা ঠিক কীরকম এই আইডিয়াটা জন্মায় না। কাজে ওই অ্যাবসেন্ট ফাদার সিনড্রোমটা তখন দেখা দেয়। বিশেষত এটা হচ্ছে যে মানে অ্যাবিউসিভ ফাদারের ক্ষেত্রে এটা বেশি প্রবলেমেটিক। অ্যাবসেন্ট ফাদারের থেকে অ্যাবিউসিভ ফাদারটা বেশি প্রবলেমেটিক, কারণ তখন তাদের মনে হয় যে ম্যাসকুলিনিটি বোধহয় এটাই বোধহয় পুরুষ হওয়ার লক্ষণ, যে সে একটু উগ্র হবে, হ্যাঁ, সেরকম বকাঝকা করবে, মারধর করবে এরকম, অথবা একদম উল্টো হবে হয়তো। এ দুটোই তো। এটার মধ্যে আমি তোকে একটা জিনিস বলি, সেটা হলো আমি মাঝখানে সাইকোলজি নিয়েই পড়ছিলাম, তো তার মধ্যে একটা না বেশ ধর প্রায় 16-17টা আর্টিকেল এবং রিসার্চ পেপার পড়লাম অন দ্য সেক্সুয়াল সাইকোলজি। তার মধ্যে বেশ কিছু জিনিস এই ছোটোবেলার থেকে ইন্সপায়ার্ড, এবং তার মধ্যে অ্যাবিউসিভ ফাদার কিংবা খুব স্ট্রিক্ট মাদার, এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট, যে পরবর্তীতে তার সেক্সুয়াল ফ্যান্টাসিজ এবং সে সেক্সুয়ালিটিকে কীভাবে দেখবে তার উপরেও ডিপেন্ড করে অনেকটা বেশি এই বিষয়ের উপর। একদম ঠিক। আচ্ছা, দ্বিতীয়, এবার এগুলো গেল, আরও দুটো জিনিস ছোটোবেলায় আমাদের তৈরি হয়। সেটা হচ্ছে ছোটোবেলায় মানে 5 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে। একটা হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তি, বুদ্ধি দিয়ে বা লজিক দিয়ে জিনিসটাকে বোঝার যে ক্ষমতা, সেটা তৈরি হয়। 7 বছরের পর থেকে আমরা লজিক বুঝতে শুরু করি, তার আগে আমরা লজিক বুঝি না। তো কাজেই দেখা গেছে যে 7 বছরের আগে যেসব শিশুদের কোনো একটা প্যারেন্ট আর কি, বাবা বা মা মারা গেছেন, তাদের ক্ষেত্রে খুব সমস্যা দেখা দেয়। কারণ 7 বছরের আগে তার মধ্যে কি হয়, যে সেপারেশন অ্যাংজাইটির কথা আমরা বললাম, যে মা চলে গেল, মা নেই, দিনের হয়তো 7 ঘন্টা মা কাজে গেছে, কোনো একটা কাজ করছে, বা হাউসওয়াইফ হলেও তো সে, হোমমেকার হলেও সবসময় তো সে বাচ্চার কাছে থাকতে পারছে না। প্রাথমিকভাবে বাচ্চাদের মনে হয় যে মা চলে গেছে মানে সবসময়ের জন্য চলে গেছে, প্রাথমিকভাবে। পরে সে বোঝে না, এ তো আবার ফিরেও আসবে। হ্যাঁ, যেই কারণে বাচ্চারা মা করতে থাকে, মা কোথায় গেল। দেখবি মা অনেক বাচ্চার থেকে মাকে, মানে মায়ের থেকে বাচ্চাকে তুই কোলে নিলি, এটা 7 বছরের আগেই হয় জেনারেলি। করে নেওয়ার পর ধর তোর সঙ্গে সে ভালোই আছে, হঠাৎ করে দেখলো যে মা নেই, অ্যান্ড মারাত্মক অ্যাংজাইটি হয় বাচ্চাদের সেই সময়। হ্যাঁ, এটা হচ্ছে যে মা নেই মানে মা আর কোনোদিনও আসবে না। হ্যাঁ, এটার থেকে এক সময় সে বুঝতে পারে যে না, মা যে ভদ্রমহিলা থাকে না কখনো কখনো, সে ফিরেও আসে। তো মানে অ্যাবসেন্স অফ মাদার ডাজেন্ট মিন লস অফ মাদার। এই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের 7 বছর লেগে যায়। তো কাজে 7 বছরের আগে যদি কখনো মারা যায়, কোনো বিশেষত মায়ের যদি মৃত্যু হয়, তাহলে এই জায়গাটা তৈরি হওয়াতে অসুবিধা হয়ে যায়, এই লজিকটা তৈরি হওয়াতে। তাদের সারা জীবন হয়তো কোথাও না কোথাও মাকে ফিরে পাওয়ার, মা আবার চলে আসবে, এই জিনিসটা থাকে, খুবই আনকনসিয়াসলি মা আবার কোথায় ফিরে আসবে, এটা একটা। আচ্ছা, মোরালিটির একটা জায়গা আমরা বলেছিলাম। আমি শুধু একটা জিনিস জাস্ট অ্যাড করে দিই এখানে আপনাদের জন্য, যে এই যে মা বোধহয় আবার ফিরে আসবে, বা আমার মা চলে গেল আর সে ফিরে আসবে না, এই ভাবনাগুলো কিন্তু আমাদের মনে আসে না। এটা কিন্তু মানে আনকনশিয়াস মাইন্ডের ভাবনা, সবসময় এটা উপরে আসে না, আসেই না। জাস্ট
এটা একদম ইন্টারনাল ভাবনা, মানে এটা ভাববেন না এটা তো কোনদিন আমি ভাবিনি, না আমরা অনেক কিছু ভাবি না ডিরেক্টলি অন দ্য কনসিয়াস লেভেল, বাট আনকনসিয়াস মাইন্ডে আমাদের অনেক এরকম ভাবনা থাকে, মেজরলি আনকনসিয়াস মাইন্ড নিয়ে আমরা কথা বলছি। এবং সবার মাইন্ডে যে থাকবে এটারও না, এটার কোনো কথা, কিন্তু সাধারণত দেখা যায় যে ছোট বয়সে মাতৃবিয়োগটা খুব বেশি ট্রমেটিক। আচ্ছা, মোরালিটি আমি বলতেই যাচ্ছিলাম যে মানে ইন্টেলিজেন্সের পর তো মোরালিটির জায়গাটা আমরা বলেছিলাম যে সুপার ইগো তৈরি হয়। সুপার ইগো তৈরি হওয়ার একটা বড় জায়গা হচ্ছে 5 বছরের মধ্যে, সেখানে বাবা মা, এটা হচ্ছে মোরালিটি তৈরি হওয়ার মূল জায়গা। তারপরে খানিকটা মোরালিটি তৈরি হয় স্কুলে যাওয়ার পর, নিয়ম মানার জায়গাটা তৈরি হয়। আরেকটা হয় অ্যাডোলেসেন্সে। অ্যাডোলেসেন্স মানে এই টিনেজ যেটাকে আমরা বলি, সেই সময় একটা মোরালিটি তৈরি হয় বন্ধুদের কাছ থেকে। বন্ধুদের একটা ইন্টিগ্রিটি, যে ব্যাপারটা কি বন্ধুদের বিরুদ্ধে কথা বলবো না, এবং কোনো বন্ধুকে কেউ কিছু বললে আমি ছাড়বো না, বলে দেবো। হ্যাঁ, এই জিনিসটা তৈরি হয়। রেসিপ্রোসিটি তৈরি হয়, কারণ রেসিপ্রোসিটি মানে তুমি আমার ভালো করলে আমিও তোমার ভালো করবো। এটা মা বাবার সাথে হয় না, রাইট? কারণ মা বাবা তো অথরিটি। রেসিপ্রোসিটিটা তৈরি হয় হচ্ছে এখানে। আচ্ছা, বাবাদের সঙ্গে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, বাবাদের আরেকটা রোল আছে, সেটা হচ্ছে জেনারেশনাল বাউন্ডারি তৈরি করা। জেনারেশনাল বাউন্ডারিটা কীরকম? বাবা বেসিক্যালি একটা, ওই যে শাসনটা হচ্ছে মোরালিটিরই পার্ট, শাসনে এটা বাচ্চাদের করতে নেই, ওটা বাচ্চাদের, এখানে বড়দের কথা হচ্ছে, এখানে তোমরা এসো না, এই ব্যাপারগুলো তৈরি হয়। এটা মূলত বাবারাই করে, বাবাদের শাসনে তৈরি হয়। এবার জেনারেশনাল বাউন্ডারিটাও জরুরি একটা লেভেল অবধি, খুব কঠিনভাবে না হলেও। তা না হলে পরে ধর কেউ, মানে আজকাল হচ্ছে যখন আমরা অনেক বেশি শিশুদের সাথে কোনো রকম জেনারেশনাল বাউন্ডারি তৈরি করছি না, নতুন চাকরি পেলো একজন পরবর্তীকালে বয়স হয়ে, তার মনে হলো বস কেন কেবিনে থাকবে, আমরা তো বাইরে এখানে বসে আছি। এটা কী ধরনের ভাবনা? হ্যাঁ, বুঝেছি। এই বাউন্ডারিজগুলো, এই বাউন্ডারিগুলো তো খুব সামাজিক বাউন্ডারি। এই বাউন্ডারিগুলো প্রয়োজন, হায়ারার্কির বাউন্ডারিটাও বাবা তৈরি করে দেয়। তো এটা হলো। এবার এই বন্ধুদের সাথে এই জিনিসটা তৈরি হয় যে ল সব কিছুর বাইরে আমাদের একটা একসাথে চলা, হ্যাঁ, একজনের জন্য আরেকজন দাঁড়ানো, ভালো করলে ভালো করবো, খারাপ করলে খারাপ করবো, এই জাতীয় মোরালিটিগুলো তখন তৈরি হয়। আর বেশি বয়সে গিয়ে, মিডল এজে গিয়ে একটা স্পিরিচুয়ালিটির থেকেও মোরালিটি অনেকের তৈরি হয়। রাইট। এবার আসছি আমাদের, এটা তো 5 বছর অবধি আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়। সালমান আখতার বলেন যে মানুষ 3 বার পাগল হয়, স্বাভাবিক মানুষ 3 বার পাগল হয়। একটা হচ্ছে 5 বছরের আগে, একটা হচ্ছে অ্যাডোলেসেন্সে মানে টিনেজে একবার, বয়ঃসন্ধির সময় একবার পাগল হয়ে যায়। আরেকটা হচ্ছে মিডল এজে, যেটাকে মিড লাইফ ক্রাইসিস বলে। বয়ঃসন্ধির সময় কেন পাগল হয়, মানে পাগল মানে একটু অদ্ভুত হয় যে সে সময় তাদের যে সবচেয়ে বড় তাদের মনে হয় করতে হবে, সেটা হচ্ছে আমাকে আমার আইডেন্টিটিটা আলাদা করে প্রতিষ্ঠা করতে হবে। একদমই আমার আইডেন্টিটিটা আলাদা করে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেটাতে সবচেয়ে বড় বাধা কে তখন? সবচেয়ে বড় বাধা হচ্ছে আমার বাবা এবং মা, কারণ তারা শাসন করছে, তারা ঠিক করে দিচ্ছে আমাকে কি করে চলতে হবে। আমি তো সম্পূর্ণভাবে আলাদা হতে পারছি না, সম্পূর্ণভাবে আমার নিজের কিছু জিনিস করতে ইচ্ছা করছে, সেটা আমার বাবা মা করতে দিচ্ছে না। তো এই অ্যাডোলেসেন্সের সময়টা মূলত, যেই সময়টা ধরা যাক এই 13-14 বছর বয়স থেকে 20-21, এই সময়টাতে অনেকের এটা যায়ই না। অনেকের 40 বছর বয়স অব্দি অ্যাডোলেসেন্স থেকে যায় মানসিকভাবে। এই সাইকিক সেপারেশনটা খুব জরুরি, কারণ তারা যে এই আমার নিজের শিশু, মানে বাচ্চা যে মেয়ে, সেই এখন 14 বছর বয়স, তাদের মধ্যে একটা স্বাভাবিক একটা টেন্ডেন্সি আছে যে বাবা মা যা বলবে তাতে না বলা। একদমই, এটা তো এই কারণেই আসে। কারণ সে নিজের আইডেন্টিটি খুঁজছে একদম, এবং তার মনে হচ্ছে যে আমি না পৃথিবীকে একরকম ভাবে দেখছি আমার, এবং এই যেটা দেখতে দেওয়া হচ্ছে না, আমার একটা জিনিস করতে চাই টু আন্ডারস্ট্যান্ড ইট মোর। মানে ধর আমি বলছি যে আমি এখন বেরোতে চাই বাইরে, কারণ আমার মনে হচ্ছে যে আমি একটুখানি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব, বা বাবা এবং মা বললো না তুমি এখন যেও না। ইট ক্রিয়েটস এ রেবেল ইনসাইড। তো সবার ক্ষেত্রে এবং তখন বাবা মার থেকে ডাইরেক্টলি বাবা মা যেটা বলছে সেটার বিরোধিতা করা, এবং সুপারিগো যেটা বাবা মা দিয়েছে তার বিরুদ্ধাচরণ করা। একদম, এই দুটোই হচ্ছে আমার আইডেন্টিফাইড হওয়া, বা আলাদাভাবে আমি যে একটা আলাদা মানুষ সেটা প্রতিষ্ঠা করার জায়গা। একদম। তো এটাতে
খুব বেশি বাধা দেওয়ার কোনো মানে নেই, কারণ ওটা যদি ঠিকভাবে প্রসেসটা চলে 20-21 বছরের পরে সে আবার ফিরে আসবে, সে আইডেন্টিটি হিসেবে নিজের একটা জায়গা খুঁজে পাবে এবং তারপরে সে আবার বাবা মার কাছে ফিরে আসবে তাদের নিজস্ব জায়গা দেওয়ার জন্য। এটাতে খুব বেশি বাধা দেওয়াটা কখনোই উচিত নয়। অনেকে আছেন যে, আমি এই রিসেন্টলি একজন শুনলাম যে মা একজন, তিনি 8 মাস বয়সের পরে আবার জব জয়েন করেছেন, যেমন করতে হয়। তিনি বলছেন আমি বাচ্চাটা যখন আবার 14-15 বছর বয়স হবে তখন আবার আমি চাকরি ছেড়ে দেবো, কারণ তখন বাচ্চাটার আমাকে প্রয়োজন। একদম প্রয়োজন নেই তখন বাবা মা যদি খুব বেশি বাচ্চাটার পেছনে থাকতে চায়, সেটা তার ইন্ডিপেন্ডেন্সের একটা বড় বাধা হয়ে দাঁড়াবে এবং তখনই টাসেলটা হয়। টাসেল যেটা তৈরি হয় বাবার সাথে মেয়ের বা মার সাথে মেয়ের বা দুজনের সাথেই সন্তানের, সেটা তখনই তৈরি হয়। এবং এইটাতে বাবা মা একটা ভূমিকা পালন করে। সে বাবা মার মনে হয় আমার ছেলে বা আমার মেয়েটা এরকম কেন হয়ে যাচ্ছে, এবং যেই কারণে তারা সেই শৃঙ্খলাটা আরও বেশি চাপিয়ে দিতে চায়। এবং তাতে একটা অদ্ভুত, সেই সময়টায় আমি দেখেছি প্রচুর ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও কিছুটা ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বোধহয় হয়, যে আমার একটা পয়েন্টে মনে হয়েছে যে বাবা মা বেসিক্যালি আমার স্বাধীনতা চাই না এবং আমাকে আটকাতেই চায়। এবং আমি এটা পরেও বুঝেছি বেশিরভাগ ওই বয়সের বাচ্চাদেরই এই প্রবলেমটাই হয়, যেই কারণে তাদের মধ্যে একটা না খুব নেগেটিভ পরিবেশ তৈরি হয়ে যায়। অনেকের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে নেগেটিভ হতে হতে ব্যাপারটা ঠিক হয়ে গেছে সামহাও, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমার বন্ধুদের ক্ষেত্রেও আমি দেখেছি, কিন্তু ব্যাপারটা অন্য লেভেলে নেগেটিভ। অনেকেরই আছে যে 40 বছর বয়স অবধি বাবা মার সাথে সম্পর্ক আর ঠিক হয়নি। হ্যাঁ, কারণ ওই সময়টা শৃঙ্খলা দেওয়াটা উচিত নয়। একটা শৃঙ্খলা তো দিতে হবে, না শৃঙ্খলা মানে শৃঙ্খলা তো দিতে হবে। হ্যাঁ, কিন্তু তাকে স্বাধীন হতেও দিতে হবে। তাকে স্বাধীন হতে দিতে হবে, সেই জিনিসটা, সেই অ্যালাউটা করতে হবে। যে ধর আমার মেয়ে তার ঘরের দরজা বন্ধ করে সবসময় থাকে, অনেকের ছেলেরাই থাকে এই সময়। এবার কেন দরজা বন্ধ করে থাকে? আরে ও স্বাধীন হতে চাইছে, ওখানে ওকে থাকতে দাও। ঠিক আছে, নুদেন পক্ষে আমরা কি করতে পারি? ঢুকতে যে বাধা তা তো নয়, নক করে ঢোকা একটা খুব সিম্পল। এটা কিন্তু অনেক বড় জিনিস। আমার মা বাবা আজকেও ঢুকতে পারে না। আমি আজকেও আমি মা বাবাকে বলি, আমি ঘরে যখন আছি এটা নক করো না, জোরে দরজা খুলবে যাতে আমি বুঝি, কিন্তু নক করবে না। এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরও যাদের বাড়িতে আছে, যে কোনো মানুষের, আপনার মা হোক, স্ত্রী হোক, ছেলে বা মেয়ে হোক, অন্যের রুমে নক করে ঢুকলে পরে সেটা তার মনে একটা বিরাট বড় প্রভাব ফেলবে তার স্বাধীন হওয়ার জায়গায়, যে এটা আমার স্পেস। এই জায়গাটা তৈরি না হলে পরে কিন্তু অসুবিধা আছে, ইগোটাই ডেভেলপ হয় না। কারেক্ট। তো এসব করে প্রথমত একটা জিনিস এটা। দ্বিতীয়ত হচ্ছে যে তার অ্যাডোলেসেন্সের সময় মাকে ছেড়ে বা বাবাকে ছেড়ে অন্য একটা মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার একটা জায়গা তৈরি। হ্যাঁ, একদম। এবার এখানেই শুরু হয় ওই প্রণয়ের বন্ধন বা বৈবাহিক বন্ধনের প্রতি একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। হ্যাঁ, কিন্তু অ্যাডোলেসেন্সে রোম্যান্টিক লাভের ব্যাপারটা আসে না। রোম্যান্টিক লাভ কি? যে একটা আইডিয়া হচ্ছে, একজনকে আমি প্রচণ্ড সম্মান করি, তাকে ভালোবাসি, তার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, হ্যাঁ, এবং তার প্রতি আমার সহানুভূতি আছে, এমপ্যাথি আছে, এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে লাস্ট, তার সাথে আমার শারীরিক সম্পর্ক করার ইচ্ছে। এই দুটো এক হওয়াটা হচ্ছে রোম্যান্টিক লাভ। প্রথমটা বন্ধুত্ব, দ্বিতীয়টা লাস্ট, দুটো যদি এক হয়ে যায় সেটা হচ্ছে রোম্যান্স। ঠিক। এই রোম্যান্সটা ইয়াং অ্যাডাল্টহুড, মানে 25 বছর, জেনারেলি অ্যাডোলেসেন্স পার হওয়ার আগে আসে না। অ্যাডোলেসেন্সে ইটস ফ্রেন্ডশিপ অর লাস্ট। কারণ এটা দেখবি অনেক সময় অদ্ভুত, যে যাকে ভালোবাসে তাকে বন্ধু মনে করতে পারছে না, বা যাকে বন্ধু মনে করে তাকে ভালোবাসতে পারছে না। আমি একটা জিনিস বলে দিই, যেটা হলো অ্যাডোলেসেন্স লাভ। আমার জীবনেও একটা অ্যাডোলেসেন্স লাভ ছিল। পরবর্তীতে এসে আমি বুঝতে পারি, হ্যাঁ, ক্লাস 9-এর প্রেম ছিল। পরবর্তীতে এসে আমি বুঝতে পারি যে সেই সময় পুরুষ নারী দুটো নির্বিশেষে মানুষ একটা বন্ধু চায় অপোজিট সেক্সে, বিকজ অ্যাট্রাকশনটা বেসিক্যালি ইজ এ সেক্সুয়াল অ্যাট্রাকশন।
যখনই আমি অপোজিট কোনো জেন্ডারের প্রতি ভালো লাগা তৈরি হচ্ছে, তার বেস যে অ্যাট্রাকশনের কারণটা, একটা লাস্ট তো কোথাও না কোথাও আছে, লাস্ট একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, হ্যাঁ এটা একটা। দ্বিতীয় হলো বন্ধুত্ব, চাওয়া দুটো, একটা লাস্ট, একটা ফ্রেন্ডশিপ। এই দুটোকে মিলিয়ে আলাদা আলাদা করে এক মানুষের উপর প্রজেক্ট করে দেওয়া হয় অ্যাডোলেসেন্সে, সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়। আমি জানি না এটা সবার ক্ষেত্রে সত্যি কিনা, বাট আমার অনেক মানুষের সঙ্গে এই নিয়ে কথা হচ্ছে এবং এভরিবডি সেড দিস অ্যাজ এ ট্রুথ। যখন অ্যাডোলেসেন্সে আমাদের ভালোবাসা তৈরি হয়, তখন প্রাথমিকভাবে লাস্ট ডাজন্ট কাম, এবং লাস্ট ফিলস, লাস্ট যদি তার উপর প্রজেক্ট করতে যাওয়া হয়, তখন সেটা মনে হয় যে দিস ইজ রং। মানে আমি ওকে আমার মানে কি বলবো, ভালোবাসা আছে, আমি লাস্টটাকে ওর উপর প্রজেক্ট করবো না, এটা অন্য কোনো কারণে হতে পারে না, কারণ প্রজেকশনটা শুধু ফ্রেন্ডশিপের আছে বলে। ধীরে 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 ওটা সরে, তখন লাস্টটা আস্তে 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 ঢোকে, তখন নর্মালাইজ হয়। আচ্ছা, তো এই যে এই ক্ষমতাটা রোম্যান্টিক লাভ, যে বন্ধুত্ব, অ্যাফেকশন এবং লাস্ট দুটোকে এক মানুষের মধ্যে নিয়ে আসার ক্ষমতাটা ইয়াং অ্যাডাল্টহুডেই আসে। মানে 25 বছর থেকে 30 বছর বা 35 বছর এই সময়টাতেই আসে। সে সময় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্সের সময়ও আমাদের মধ্যে যে স্বাধীনতা পেলাম, আমি নিজের স্বাধীনতার প্রতিষ্ঠা করলাম, তখন একটা নার্সিসিজম থাকে। নার্সিসিজমটা কি? যে আমি যা চাই আমি তাই পাবো, কাজেই আমি যেই মিস রাইট বা মিস্টার রাইট চাই আমি সেটাই পাবো, ঠিক আছে? এবং তার মধ্যে খানিকটা ইডিপাল ভাবনা চিন্তাও চলে আসে। অ্যাডোলেসেন্স লাভের মধ্যে ইডিপাল ভাবনা চিন্তা সাংঘাতিকভাবে প্রকট। এটা আর ভেঙে বলছি না, যারা বোঝার তারা বুঝবেন। যখন ইয়াং অ্যাডাল্টহুড হয়, তখন মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করি আমরা যে না, ওই মিস রাইট বা মিস্টার রাইটটা আমরা পাচ্ছি না, আমি সব নই। এবং এটা খুব পেইনফুল কিন্তু, যে আমি মিস্টার রাইটটা জীবনে পাবো না বা মিস রাইটটা জীবনে পাবো না, এটা বোঝা। এবং তখন একটা কম্প্রোমাইজ হয়, ওই যেমন গুড এনাফ মাদার ছিল, যে গুড মাদার আমি পাবো না, হ্যাঁ, সবসময় পৃথিবীটা পারফেক্ট নয়, কাজে আমাকে মোটামুটিভাবে রাইট এনাফ একজন মিস বা মিস্টারকে আমাকে আমার সঙ্গী, জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে হবে। এটা যদি হয় তাহলে ওই সম্পর্কটা টিকবে, ওই সম্পর্কটাই বিবাহ এবং তার পরবর্তী টিকবে। যদি অ্যাডোলেসেন্সের সময়কার এবং তার আগে সেপারেশন অ্যাংজাইটি যদি শেষ না হয়ে থাকে, সেপারেশন অ্যাংজাইটি ওই সেখান থেকে বলেছিলাম যে পারফেকশন খুঁজছিল, সে যদি তখনও মিস্টার রাইট খুঁজতে থাকে এবং ইয়াং অ্যাডাল্টহুডে এসে গেছে কিন্তু সাইকোলজিক্যালি আসেনি, তাহলে সেই সঙ্গী বা সঙ্গিনীটি টিকবে না তার সাথে। কারণ তার মধ্যে তুমি খুঁজবে হচ্ছে মিস্টার রাইট বা মিস রাইট, সেটা তো হয় না। তো এটা একটা ইয়াং অ্যাডাল্টহুডের একটা বড় লার্নিং, যারা ঠিকঠাক যদি অ্যাডাল্টহুডে আমরা প্রবেশ করি তাহলে এটা আমরা শিখতে পারি আমাদের ম্যারেজের ক্ষেত্রে। তবে ইয়াং অ্যাডাল্টহুড যেটা, সে সময় আরও কিছু কিছু জিনিস আমাদের সাথে ঘটে। প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে আমরা ওই স্বাধীনতাটা যে পেলাম অ্যাডোলেসেন্সের পরে, তারপরে আমাদের একটা লাইফ ড্রিম তৈরি হয়। জীবনে একটা নিজে আমি নিজের কাছে কত বড় হিরো হব, এটা তৈরি হয়। ধর কেউ ভাবতে পারে, এবং সেটা সবসময় যে খুব যৌক্তিক তা নয়, কিন্তু কারো একটা লাইফ ড্রিম তৈরি হতে আমি না নোবেল প্রাইজ পাবো। ওই যেমন ওই ক্যাপ্টেন বিক্রম বাত্রার এনডিএতে যখন উনি যাচ্ছেন, তখন ওনার লেখাতে উনি লিখেছিলেন যে এনডিএ বা আইএমএতে যে আমি পরমবীর চক্র পাবো। এটা হচ্ছে তার লাইফ ড্রিম। আমি অস্কার পাবো, তুই যখন সিনেমায় এসছিস তোর কোথাও না কোথাও ছিল আমি না অস্কার পাবো বা আমি ফিল্মফেয়ার পাবো একদিন, এটা লাইফ ড্রিম। তো এই লাইফ ড্রিমটা তৈরি হয়। ছোটোবেলায় একরকম থাকে যে আমি সিনেমা অ্যাক্টর হব, ডিরেক্টর হব, ম্যাজিশিয়ান হব, হ্যাঁ ইত্যাদি, আমি স্পেস ক্রাফটে চড়বো, অ্যাস্ট্রোনট হব, বহু কিছু হয়। কিন্তু ঠিকঠাক একটা লাইফ ড্রিম তৈরি হয় ইয়াং অ্যাডাল্টহুডে এসে, যে এবার আমি রাস্তাটা দেখতে পাচ্ছি, এই আমার হওয়ার ইচ্ছে। ফ্যান্টাসি, ওটা এখনও প্ল্যান নেই ওটার পেছনে কোনো, কিন্তু একটা ফ্যান্টাসি তৈরি হয়। সেটা তখনই পরিপূরণ হবে যখন আমি একটা ঠিকঠাক মেন্টর পাবো। তো ইয়াং অ্যাডাল্টহুডে একটা মেন্টর পাওয়াটাও খুব জরুরি। মেন্টর কিন্তু টিচার নয়, মেন্টর টিচারও নয়, প্রেমিক প্রেমিকাও নয়, সব কিছুর
মেলবন্ধন, বাবা মা টিচার প্রেমিক প্রেমিকা বন্ধু সব কিছুর মেলবন্ধন হচ্ছে একজন মেন্টর, যে তোমাকে তোমার লাইফ ড্রিমটা পরিপূর্ণ হতে সাহায্য করবে সামনে। সে তোমার ইগোও বুস্ট করবে, সে তোমাকে সঠিক রাস্তা দেখাবে। তো এই মেন্টর পাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি আমার যে নিজস্ব একটা গল্প আছে অ্যাবাউট লাইফ, যে আমরা একটা গাড়িতে চড়ি, তো এবং সেটারই মানে ওই আর কি, মানে ওটারই একটা মেটাফরিক্যাল ভাবে আমি বলেছি যে একটা রাস্তায় চলতে গিয়ে আমরা মানে একটা পয়েন্টে উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের ড্রাইভার দরকার। হ্যাঁ, ঠিক রাস্তায় যেতে গেলে মেন্টর দরকার, গাইড দরকার, যে একটা ঠিকঠাক মানে আমি এটা ভাবছি ঠিক ভাবছি কিনা একটা বাউন্স করে নেওয়ার মতো মানুষ দরকার। তো এই মেন্টর এটা একটা জায়গা তৈরি হয়। আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ক লাইফ শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা কাজকর্ম করে একটু আধটু টাকা ইনকাম করা শুরু করি। এটা একটা বিরাট বড় ব্যাপার মানুষের জীবনে। হ্যাঁ, বিরাট বড় ব্যাপার। কারণ পেশা, কারণ তখন প্রথম মনে হয় যে আমি তো এফিশিয়েন্ট, আমারও কিছু জিনিস থাকতে পারে। স্বাধীনতার পাওয়ার যে একটা প্রচেষ্টা এবং সংঘর্ষ চলছিল অ্যাডোলেসেন্স থেকে, এখন এই জিনিসটা পূর্ণ হয় একদম। এবং প্রথমবার টাকা পাওয়া, প্রথমবার রিকগনিশন পাওয়া যে ইউ আর সামওয়ান, তোমাকে কিছু একটা বলা হচ্ছে। মানে তুমি একজন, ধরো আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি আমার লাইফ দিয়েই, ইউ আর এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ইউ ফিল রেসপন্সিবল ফর সামথিং ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে তুমি তোমার পরীক্ষার মানে স্কুলের পরীক্ষা বা কলেজের পরীক্ষার জন্য রেসপন্সিবল ফিল করেছো, তোমার রেজাল্টের জন্য রেসপন্সিবল ফিল করেছো, বাট রিয়েল লাইফে যে আচ্ছা এই মানুষটা আমাকে, মানে যখন আমি ঢুকছি একটা পিয়ন হঠাৎ করে আমাকে সালাম সাহেব বললো, দিস ইজ এ রেকগনিশন, মানে তুমি ইউ আর বিকামিং সামওয়ান। আমার মনে আছে ছোটবেলায় একটা দেখেছিলাম যে ইন্ডিয়ান আর্মিরই বোধহয় একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে you are now known as your father's son 5 years into the army, and your father would be known as your father. এটা একটা বড় বিষয় আর কি। হ্যাঁ, যে আমার এবার এটা আমার একটা আধিপত্য, আমি স্বাধীন হলাম। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে তখন যে গাড়ি কেনা হয়, লোকজন গাড়ি কেনে, মিউজিক সিস্টেম কেনে, বাইক কেনে, যেগুলো তার নিজস্ব, সেটাতে ধুয়ে মুছে সাফ করে রাখছে, নিজের ইচ্ছে মতো টাকা খরচ করছে। তুই একটা জিনিস লক্ষ্য করবি, এই সময়ে মূলত বাবারা এটা বলে ভুল খরচ করছে, ও কীভাবে টাকা পয়সা ম্যানেজ করতে হয় ও জানে না। তার কারণ হলো পাওয়ার চলে যাওয়ার একটা আইডিয়া, এবং তোর বাবা জানে যে এই মানে কি বলবো, আর একটু ডিটেলে বল, আর একটু ডিটেল অনেকগুলো আছে। বাবার কি মনে হয় সেটা আমি জানি না, যাকে বলা হয় তার প্রচণ্ড আমোদ হয় এটাতে, যে বাবা বলছে যে এটা করা উচিত না, কিন্তু আমার তো টাকা আমি করে নিচ্ছি আমার নিজের মতন করে। হ্যাঁ হ্যাঁ, অয়ন হাসছে ওখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন না। কারণ ওই যে অ্যাডোলেসেন্সের সময় যে শুরু হয়েছিল স্ট্রাগলটা, যে আমি আমার বাবা মার থেকে আলাদা হব, এটা এখানে এসে পূরণ হচ্ছে, যে এবার বাবা মা যাই বলছে আমি তার উল্টো দিকে করার ক্ষমতাটা আমি রাখি। আর আমার ধারণা বাবারা বলে এই কারণে যে আমি জীবনে প্রথমবার যখন টাকা পেয়েছিলাম তখন আমি প্রচুর খরচা করেছিলাম, এখন আমি সেটার আফসোস করি, তুই এখনই এটা করিস না। হ্যাঁ, একদম এটার জন্য বলে একদমই সবার লাইফে একই, এটার কোনো চেঞ্জ হয়নি। মানে সে কবে লিখে গেছেন 60s 70s এর থিওরি এখনো যদি চলছে, তার মানে তো ওরকমই না ব্যাপারটা। জেনারেশন দ্যাট জেনারেশন এটাই চলছে। কিন্তু আমাদের ব্যাপক মানে মানুষের খুব আনন্দ হয় যে বাবা বলছে এভাবে খরচা করতে নেই, কিন্তু আমি না করে ফেলতে পারছি, আমাকে আটকানোর কেউ নেই। এটা খুব আনন্দের বিষয়, কারণ আমার স্বাধীনতা আমি খুঁজে পেয়েছি। তুই কি জানিস যে এখানের সঙ্গে একটা কানেকশন আমি আনতে চাই? বল। যতদিন আমাদের কি বলবো সভ্যতার যে পরিবর্তন বা সামাজিক যে পরিবর্তন এখন এই মুহূর্তে গ্লোবালাইজেশনের পরে স্পেসিফিক্যালি এবং ফিনান্সিয়াল সিস্টেমের পরে, এই যে স্বাধীনতা পাওয়া এবং এই স্বাধীনতা পাওয়ার পর নিজের আইডেন্টিটি বাকি যা যা ছিল, যেমন আইডেন্টিটি, বুদ্ধিমত্তা, নৈতিকতা, মানে মরালিটি, এই সমস্ত যে তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং ফাইনালি রোম্যান্টিক রিলেশনশিপ বা রোম্যান্টিক আন্ডারস্ট্যান্ডিং, এই পুরোটার পরে আইডেন্টিটি একটা বড় ব্যাপার, যে আমি কে। এবং সেখানে যে কেনার হ্যাবিটটা আজকের দিনে দাঁড়িয়ে এটা একটু বেড়েছে।
তার কারণটা হলো যে ঠিক এই জিনিসটার উপর বেস করে আজকের একটা অদ্ভুত ইকোনমি চলছে, যেটাকে ইএমআই ইকোনমি বলে। হ্যাঁ, ঠিক ঠিক। তো আমি ইকোনমিক্সে ঢুকছি না। আরেকটা জিনিস এটার সাথে রিলেটেড, ধর আপনারা একটু ইমাজিন করতে হবে না, আপনাদের অনেকের জীবনে ঘটেছে এটা, যে এবার প্রথম মাইনে টাইনে পেয়েছি, ইনকাম হয়েছে, এবার একটা গাড়ি বা বাইক বা নিজের পক্ষে শার্ট কিনতে যাব, আমার জন্যে ফোন কিনতে যাব, বাবাকে নিয়ে গেলাম। ইনভ্যারিয়েবলি বাবা যেটা পছন্দ করবে আমি সেটা পছন্দ করব না। আমরা বলবো যে এটা জেনারেশন, তোমাদের জেনারেশন চলে গেছে ইত্যাদি ইত্যাদি, কিছু তুমি বুঝবে না। ঘটনাটা তা নয়, ঘটনাটা হচ্ছে বাবা যেটা বলছে, বাবার সামনে সেটাকে অস্বীকার করার ক্ষমতা আমার মধ্যে আছে, তাই আমি ওটা দেখাতে চাই। ইন্ডিপেন্ডেন্স আছে বলে। ইয়েস ইয়েস। কিন্তু তো এটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টহুডের একটা বড় লক্ষণ, এটা হতে দিতে হয়। বাবারাও কোথায় বুঝতে পারে কোথাও না কোথাও, বাবা বা মারা। তবে এটা এমনি এমনি আসে না, এর কিছু পেইনও আছে। অ্যাডাল্টহুডের চাকরি বাকরি করার কিছু পেইন আছে। তার মধ্যে একটা আমার মনে হয় লাইফ প্ল্যানিং। লাইফ প্ল্যানিং তো পরের। সবচেয়ে বড় পেইন হচ্ছে, একদিন আমি ফ্রিতে বাবা মার হোটেলে খেতে পারতাম, এখন আর পারি না। আমি একবার কোন একটা বই থেকে একদম আনরিলেটেড আমি বলেছিলাম আমার সবচেয়ে বড় দুঃখ হয়েছিল যে আমাকে কেউ আর এখন গিফট দেয় না। এটা পরে আমি দেখতে পেলাম পড়তে গিয়ে, এটা বহু মানুষেরই এটাই দুঃখ, যে অ্যাডাল্টহুডের সবচেয়ে বড় কস্ট হচ্ছে এটাই, যে এবার আমার ফ্রি লাঞ্চ বন্ধ, এবার আমার জীবনে আমি যা করব তার জন্য আমি দায়ী। তো স্বাধীনতা তো চাই, কিন্তু তার সাথে সাথে এই দায়িত্বটাও চলে আসে। আমি ঠিক এখান থেকেই কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস ড্র করতে চাই, সেটা হলো যে আমি পার্সোনালি আমার চ্যানেলে বা জেনারেলি কথা বলি যে মানুষ এই টাইমের ফেজটাতেই ইনোসেন্স থেকে দূরত্ব তৈরি করে। ঠিক, মানে যেই বাচ্চাটা সে ছিল সেই বাচ্চাটা সে নেই আর। হ্যাঁ, এই ভাবনাটা তাকে এই পয়েন্টে প্রথমবার হিট করে, কমপ্লিটলি করে না, কমপ্লিটলি এরপরে করে, কমপ্লিটলি এরপরের যখন বাবা মার বয়স হবে তখন ওটা আরও বেশি করে। কিন্তু এই হলো প্রথম পয়েন্ট যেখানে মানুষ কিন্তু ইনোসেন্সের সঙ্গে আস্তে আস্তে তার একটা ডিস্টেন্স তৈরি হয়, এবং সেটার একটা কষ্ট আছে। একদম কষ্ট আছে, একদমই কষ্ট আছে। আরেকটা কষ্ট আছে, সেটা হচ্ছে নিজেকে তো প্রচণ্ড ক্ষমতাবান মনে হয়, সব টাকা পাচ্ছি, বাড়ি আমার, গাড়ি আমার, মানে আমার টাকায় সমস্তটা চলছে বা আমার ক্ষমতায় চলছে, আমার এখান থেকে নিজের মধ্যে একটা বিরাট ক্ষমতার অনুভূতি হয়। সেটাই মানুষকে আরও সফল হওয়ার দিকে ঠেলে এবং তার জন্য তারা অদয়াস্ত পরিশ্রম করার জন্য তৈরি হয়ে থাকে। একদম, যে আমি আমার ক্ষমতা দেখাবো, কিন্তু সেখান থেকে কম্পিটিটিভনেস তৈরি, কম্পিটিশনে সবসময় তুমি জিতবে না, তখন তোমার এই নার্সিসিজমটা আবার ধাক্কা খাবে। হ্যাঁ, সেখান থেকেই তোমার এনভি তৈরি হবে, লোকের প্রতি জেলেসি তৈরি হবে, ইত্যাদিগুলোও তৈরি হয়, ইনসিকিউরিটি তৈরি হবে। হ্যাঁ, এগুলো তৈরি হবে এবং সেগুলোকে বাঁচানোর জন্য আরও কনজামশন, আর ওই যে ইএমআই বলছিলি, আরও জিনিস কিনে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা। একদম। এবং আমি যে পাওয়ারফুল সেটা অন্য কাউকে দেখানোর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট নিজেকে দেখানো, যে আমি পারছি এটা করতে, পারছি তাই করছি। তো এটা একটা গেল চাকরি বাকরির ব্যাপারটা। বসদের সাথে সম্পর্কের কথাটা আমি আগেই বলেছি, যে জেনারেশনাল বাউন্ডারি যদি না থাকে তাহলে সেটা তৈরি হয় না। সিবলিং রাইভেলরি যদি থাকে সেটা কলিগদের সাথে আবার চলে আসে, ওটার একটা ধরন। আরেকটা জিনিস হচ্ছে বিয়ে বললি, তো বিয়ের আমি একটা তো বললাম যে এইভাবে পেইনফুল হয়, যে রাইট এনাফ মিস বা মিস্টার। বিয়েতে ঢোকার আগে একটা জিনিস, হ্যাঁ বল, এখানে আরেকটা স্টেপ আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সেটা হলো, আমার মনে হয় এটা সালমান আখতারও আলোচনা করেছিলেন কোনো একটা লেকচারে, আই থিঙ্ক, আমার যতদূর মনে পড়ছে, যে মানুষ যখন এই পেশার জায়গায় ঢুকলো, যখন সে প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢুকলো, যখন সে স্বাধীনতা পেল, তখন তার মধ্যে একটা, এই তার সঙ্গেই বিয়েটা রিলেটেড বলেই বলছি, তার না একটা জীবনটার প্রতি, মানে তার যে নেক্সট লাইফ, মানে তার জীবনটা কিরম হবে, তার একটা প্ল্যানিং বা পরিকল্পনা শুরু হয়। হ্যাঁ, এবং সেই পরিকল্পনাটার একটা প্রেশার
মানুষের উপর থাকে, এবং এই যে তুই উদয়াস্ত লাইফ ড্রিম, হ্যাঁ, লাইফ ড্রিম, এই লাইফ গোলটা, লাইফ ড্রিমটা নট অনলি দ্য এন্ড গোল, কিন্তু না না না, আমার কিরম বাড়ি হবে, আমি কিরম বউয়ের সঙ্গে থাকবো, আমার কিরকম বাচ্চা কাচ্চা হবে, আমি কি বাবা হলে এরকম এরকম হবে, এই পুরো একটা প্ল্যানিং বা একটা কি বলবো, একটা প্রজেক্টেড বলা ভুল হবে, একটা ইম্যাজিনারি একটা পৃথিবী আমার কিরম হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ইমাজিনেশন আমার ধারণা মানুষের মধ্যে আসতে থাকে। ঠিক, একদম। তারপরে তো মানুষটা বিয়ে করলো, এই যে বিয়ে। মিস বা রাইট এনাফ মিস বা মিসেসকে, মিস বা মিস্টারকে, তারপরে বিয়ের পরে সব বদলে যায়। হ্যাঁ, সব জাস্ট পুরোটা, যে পুরোটা বদলে যায়। কেন বদলে যায়? তো সলমান আক্তার কি বলছেন? প্রথমত, এতদিন তো ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, ব্যাচেলার ছিলাম, নিজের ইচ্ছে মতন চলছিলাম, নিজের ইচ্ছে মতন ইচ্ছে পূরণ করছিলাম, সমস্ত হলো। রিলেটিভদের থেকে দূরে ছিলাম, রিলেটিভদের সাথে আমার সম্পর্ক ওই আর কি, ঠিক আছে, ভালো আছো, হ্যাঁ এই তো চলছে, কেমন কাজকর্ম চলছে, ভালো, এই। বাবা মার সাথেও তাই মোটামুটিভাবে, একটা সমাজে হস্টেলে থেকে ইত্যাদি করে বাবা মার সাথে ওই হোটেলের মালিক গোছের একটা সম্পর্ক, ঠিক আছে, আলাদা হতে চাইছি, অ্যাডোলেসেন্স তো কাটেনি পুরোপুরি। বিয়ে হওয়ার পরে বউটার গার্লফ্রেন্ড, মানে বউ, স্ত্রী বা প্রেমিক, যে সে আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকছে না, সে হয়ে যাচ্ছে রিলেটিভ। এবার রিলেটিভদের সাথে আমার যা যা ট্রমা, রিলেটিভদের সাথে আমার যা যা সম্পর্ক, সেই সমস্ত জিনিসগুলো প্রজেক্ট করা শুরু হয় ওই মানুষটার প্রতি। তার মধ্যে বলে ঘর পরিষ্কার করতে। হ্যাঁ, ঘর পরিষ্কার রাখতে হয়, এটা পয়েন্ট নয়। পয়েন্টটা হচ্ছে ঘর পরিষ্কার রাখতে যখনই বলছে, তখনই আমার মনে পড়ছে যে এর আগে আমাকে ঘর পরিষ্কার রাখতে কে বলতো? আমার হয় বাবা মা, অথবা আমার বড় দাদা বা দিদি, বা কিংবা আমার মাসি মেসো, বা কেউ একটা, হ্যাঁ, মানে রিলেটিভ। হ্যাঁ, তো কাজে সেই সমস্ত সম্পর্কের একটা ব্যাগেজ এবার স্ত্রী বা স্বামীর ওপরে প্রজেক্ট করা শুরু হয়ে যায়। ইয়েস, বুঝছেন? তখন এনভি হয়, তখন সিবলিং রাইভেলরি চলে আসে, তখন সমস্ত কিছু একসাথে চলে আসে, যে এ আবার তো আমার রিলেটিভের মতো বিহেভ করছে, অথবা এ আমার রিলেটিভদের মতো একদম বিহেভ করছে না, ডিপেন্ডিং অন ওয়েদার ইউ লাইক ইট অর ইউ ডোন্ট। যদি তোমার আত্মীয় স্বজনের প্রতি পুরো ভালোবাসা থাকে, তাহলে পরে তুমি তাদের মতো বিহেভ করছো না, আর যদি ভালোবাসার একটা ট্রমা থাকে, তাহলে পরে তুমি ওদের মতো বিহেভ করছো। দুটোই প্রবলেমেটিক। ও যে একটা আলাদা মানুষ, এটা আইডেন্টিফাই করতে এবং এটাকে রিকনসাইল করে মেনে নিতে আমাদের বেশ সময় লাগে। হ্যাঁ, বেশ সময় লাগে। আরেকটা জিনিস বলি এখানে, আরেকটা প্রবলেমও হয়। এটা হলো, প্রথম কথা হলো এই যেটা তুই বললি, ইন্ডিপেন্ডেন্স মানে আমি বলছি এরকম লেভেলের বিষয়টা, যে আমি কি খাবো, একটা রেস্টুরেন্টে গিয়ে আমি কি অর্ডার করব, একটা 15 মিনিট সময় আমি কীভাবে কাটাবো, বা একটা দিন আমি কিভাবে কাটাবো, এই সম্পূর্ণ ইকুয়েশনটা আবার ঘেটে যায়। এবং আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যাটা হয়, আমার মনে হয় সলমান আক্তারও বোধহয় কোনো একটা, আমি আমার যতটুকু জানা সাইকোঅ্যানালিসিস সম্পর্কে ওনার থেকেই, এবং মানে কিছু অন্যান্য বই থেকে, কিন্তু উনি আমার মনে হয় আরেকটা কথাও বলেছিলেন, যে আবার আমার ইন্ডিপেন্ডেন্স চলে যাওয়ার একটা অ্যাংজাইটি তৈরি হয়। একদম তৈরি হয়, ইন্ডিপেন্ডেন্স চলে যাওয়ার অ্যাংজাইটি তৈরি হয়, এবং সেখান থেকে পেরিয়ে আমরা দুজনে যে একটা ইউনিট, এই জিনিসটা আসতে সময় লেগে যায়। কারো কারো ক্ষেত্রে ওই অবধি পৌঁছানোর আগেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। একেবারেই তাই। কারণ এই অ্যাংজাইটিগুলো পার হওয়া খুব সহজ নয়, সবার ক্ষেত্রে এই অ্যাংজাইটি পার হতে হয়। তার মধ্যে একটা হচ্ছে পেরেন্টস, নিজের পেরেন্টস, যেটা ইনলর রিলেশনশিপে খুব ইম্পর্টেন্ট হয়। কারণ কি হয়, যে এবার পেরেন্টের থেকে একটু দূরে হয়ে গেলাম, বাবা মার থেকে একটু তো দূরে হয়, সে এক বাড়িতে থাকলেও দূরে থাকে। যখনই দূরে থাকে, তখনই তাদের প্রতি একটা এমপ্যাথি তৈরি হয়। দূরে আছি, ওদের কাছে যেতে পারছি না, সবসময় ওদের কাছে কাজ করতে পারছি না, ওদের জন্য যেমনটি আমি ডেডিকেটেড ছিলাম তেমনটি তো আর হচ্ছে না। কাজেই তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়, এবং সেখান থেকেই অনেকে পেরেন্টের মতো বিহেভ করা শুরু করে। ছেলেরা বাবাদের মতো, তাদের বাবাদের মতো, মেয়েরা তাদের মায়েদের মতো বিহেভ করা শুরু করে। এইখান থেকেই আসে হলো যে একদম ছেলেরা বাবাদের মতো বিহেভ করা, এবং একটা পয়েন্টে মানুষ বুঝতে পারে যে আমি বাবার মতো হয়ে যাচ্ছি।
আর এটাও আরেকটা অ্যাংজাইটি, যদি এটা কেউ রিয়েলাইজ করতে পারে তাহলে আমার সঙ্গে হচ্ছে, যে আমার সঙ্গে পার্সোনালি হয়েছে বলে আমি আরও বেশি রিয়েলাইজ করি। আমার মনে হচ্ছে যে আমি তো একটা ইন্ডিভিজুয়াল, আমার বাবা একটা ইন্ডিভিজুয়াল, আমার মধ্যে বাবার সমস্ত গুণ থাকবে, দ্যাট ইজ ফাইন, গুণ দোষ সব থাকবে, মায়েরও থাকবে, তা আমার তো একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি দরকার। এই আইডেন্টিটিটা তৈরি করার জন্য একটা পয়েন্টে কিছু মানুষ, আমি জানি না সব, কেউ কেউ রিলেট করতে পারবেন, চেষ্টা করে যে সে বাবার মতো যাতে না হয়ে যায়। এটাও আরেকটা অ্যাংজাইটির ফেজ। আমার ধারণা এটা 32 থেকে 36-37 অবধি সবচেয়ে বেশি থাকে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শ্বশুর এবং শাশুড়ির সাথে একদম একটা নতুন সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা তো ছিল না, এই সম্পর্কের কথা তো কেউ ভাবেনি। যখন প্রেম হয়েছে মিস্টার রাইট বা মিস রাইটের সাথে, তখন তো শ্বশুর শাশুড়ি ছিল না ইকুয়েশনে, ম্যারেজ হলেও ছিল না। এবার এসছে, এবার আসার পরে প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে নিজের বাবা মার সাথে এদেরকে তুলনা করা। সেটা প্রাথমিকভাবে শুরু হয়, এবং তাদের সাথে যেই ট্রমাগুলো ছিল হয় সেটার বহিঃপ্রকাশ, অথবা তারা ঠিক যেরকম ওই বললাম আইডেন্টিফিকেশন, তেমনি এরা নয়। আরে ওরা অমনি হবে কেন, ওরা আলাদা মানুষ, তারা আলাদা মানুষ, এরা এরকম শ্বশুর শাশুড়ি আমার বাবা মার মতো হবে কেন, কোনো কারণ নেই তো হওয়ার। কিন্তু এই কম্প্যারিজনটা তৈরি হতেই থাকে। দ্বিতীয়ত ভারতীয় সমাজে যেটা বেশি, সেটা হচ্ছে যে আমার যে স্পাউস, আমার যে পার্টনার, তার সময়ের উপরে কার কত দাবি। অনেক সময় ওই ট্রমা যেটা বললাম, যে আমি যেটা পাইনি আমার বাবা মার কাছ থেকে, এটা তাদের কাছ থেকে আমি চাইছি, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে, এবং যখনই পাচ্ছি না আমি খেপে যাচ্ছি। এটাও হয়, এবং সবই আনকনশিয়াস, সব আনকনশিয়াসলি হয়ে যাচ্ছে, এগুলো কেউ কনশিয়াসলি কিচ্ছু করছে না। তার সাথে সাথে ছেলেবেলার ফেলে আসা ইডিপল ইনস্টিংক্ট চলে আসছে। যদি দেওর ননদ থাকে, বা ছেলেদের ক্ষেত্রেও যদি ব্রাদার ইন ল সিস্টার ইন ল শালক শালিকা থাকে, তাদের সাথে সিবলিং রাইভেলরির ব্যাপারটা আবার উঠে আসছে। এই সমস্ত নিয়ে ব্যাপারটা জগাখুচুরি পাকিয়ে যায়। হ্যাঁ, পাকিয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে একটা বাচ্চা যে যখন বড় হচ্ছে, সে দেখেছে তার সারাউন্ডিংয়ে তার মা বাবাকে, এবং তার সঙ্গে সে একটা ইনস্টিটিউশন দেখতে পেয়েছে যাকে সংসার বলে। ঠিক আছে, তার একটা হাউস হোল্ড তৈরি করার, বা তার সংসারটা যাতে তার বাবা মার মতো, বাবা মার যে কোনো বাবা মার সংসার ফ্লড, সেখানে প্রবলেম আছে, সে কন্টিনিউয়াসলি ট্রাই করে যে আমার সংসারটা না ওরকম হবে না, পারফেক্ট হবে, ওরকম হবে না। এবং এটা আরেকটা অ্যাডেড প্রেশার উইথ দ্যাট পারসন যার সঙ্গে তুই এতগুলো সমস্যার কথা বললি, তার সঙ্গে তার একটা সংসার প্ল্যান করতে হবে, যে সংসারটা পারফেক্ট হতে হবে। মানুষ যে কেন জন্মেছে লোকজন। তারপর ধীরে ধীরে যদি ঠিকঠাক চলে সব কিছু, তখন ওই নিজেদের দুজন মিলে একটা ইউনিট ভাবার জায়গা তৈরি হয়, যে আমরা আলাদা আলাদা নই, আমরা একটা ইউনিট। কাজেই যাদের সাথেই বাইরের ইন্টারাকশন হচ্ছে আমাদের সম্পর্কের কারণে, তাদেরকে আমরা দুজনে একসাথেই ডিল করব। এই জায়গাটা তৈরি হতে সময় লাগে, এই জায়গাটা সবসময় তৈরি হয় না। রাইট। কারণ এই জায়গাটা তৈরি হওয়ার জন্য দুটো জিনিস দরকার: অপটিমাল ক্লোজনেস, অপটিমাল ডিস্টেন্স। একাত্মা এক প্রাণ হয় না। এইটাই আমি সবসময় বলি, অ্যাটাচমেন্ট উইথ ডিট্যাচমেন্ট, অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট অ্যাট দ্য সেম টাইম। আমার কাছে ব্যাপারটা এরকম, আমি জানি না সুনন্দ যদি পারি সেখানে একটু দেখিয়ে দিস। সেটা হলো আমার কাছে দের আর টু সার্কেলস, ঠিক আছে, একটা হলো আই, একটা হলো ইউ। এই দুটোর মাঝখানে একটা যদি দুটো সার্কেল এরকম করে যায়, ওই মাঝখানটা হলো উই, মানে ইন্টারসেকশনের জায়গা যেটা, সেটা উই। কিন্তু যখনই এই দুটো মানুষের এই উইটা পুরোটা ভরে নেয়, যখন তারা একভাবে নিজেদের একটা ইউনিট ভাবছে, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে প্রথম থেকে ব্যাপারটা খুব ইজিলি তারা হ্যান্ডেল করে নেয়। তার কারণ সেটা হতে পারে তাদের বড় হওয়ার সময় তারা অনেক বেশি বুঝে 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 বড় হয়েছে, যে আচ্ছা আচ্ছা এইটা না হবে, ওটা না হবে। অনেকের ক্ষেত্রেই ম্যাচুরিটি বেশি থাকে, অনেকে মনস্তত্ত্বকে অনেক বেশি ভালোভাবে বোঝে,
অনেকে নিজেদের থট অনেক বেশি অবজার্ভ করে, শেয়ার করে একজন আরেকজনের সাথে। একদমই। এই যে করতে 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 তখন একটা কমফর্ট তৈরি হয়ে যায়, এবং তখন কিন্তু তাদের এক ইউনিট ভাবতে তাদের কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো বারবার একটা জিনিস বুঝতেই হবে যে এই প্রত্যেকটা স্টেজ অফ লাইফ আমাদের বারবার জীবনে ফিরে আসবে, এবং বারবার আনকনসিয়াসলি এগুলোই ট্রিগার হতে থাকবে। যখনই এই উইটা আমাদের মধ্যে খুব বেশি চেপে বসতে যায়, তখন আমাদের আবার একটা ফিয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তৈরি হয়, একদম। আবার মনে হয় যে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকছি না। এক্সেসিভ কন্ট্রোল অন ওয়াইফ অর এক্সেসিভ কন্ট্রোল অন হাজব্যান্ড মানুষের ইগোকে হার্ট করে। একদম। যখনই ইগোকে হার্ট করে তখনই ওই ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতাতে হার্ট হয়, তখনই ব্যাপারটা নষ্ট হয়ে যায়। তখন উইনেস থাকবে না, ওটা ইন্টারসেকশনের জায়গা। তার বাইরেও আমি রয়েছি, তার বাইরেও সে রয়েছে, একেবারেই। তো এই জিনিসটা বোঝা দরকার। ওই একাত্মা এক প্রাণ হয়ে যাওয়াটা তে উইনেস তৈরি হবে না। উইনেস তখনই তৈরি হবে যখন দুজনের ইগোটাও স্যাটিসফাইড থাকবে, কিন্তু কিছুটা ইন্টারাকশন বা ইন্টারসেকশনের জায়গা। একেবারেই তাই। সুন্দর, বেশ। তো এটা হলো অতঃপর অত কিম বাবা এবং মা হওয়া, একেবারেই শিশুর জন্ম দেয়া। শিশুর জন্ম দেওয়ার ইচ্ছে মেয়ে এবং ছেলে দুজনের মধ্যে একদম প্রাইমারি ইনস্টিংক্ট। শিশু বয়স থেকে দেখবি মেয়েরা, আমি মানে স্টিরিওটাইপ করছি না, কিন্তু অনেক সময় মেয়েরা পুতুল দিয়ে খেলে, ছেলেরা কম খেলে। তার কারণ ফ্যালিক ফেজ, মায়ের সাথে আইডেন্টিফিকেশন ইত্যাদি আছে। সেখানে না গিয়েও আমরা বলতে পারি যে ছোটোবেলায় দুজন খেলছে, এর বাচ্চা হয়েছে, ওর সাথে ওর বিয়ে দিচ্ছি, ওদের একটা বাচ্চা, এসব খেলাধুলো অনেকেই করে। তো তার মানে তাদের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে আছে। এবং যদি আমরা পেনিস এনভি ব্যাপারটাতে মেনে নিই, তাহলে এটাও মানতে হবে, মানে না মানার কোনো কারণ তো আজ পর্যন্ত ফেমিনিস্ট সাইকোঅ্যানালিস্টরাও বলতে পারেননি। বলেছেন ওটাই সম্পূর্ণ নয়, তার বিভিন্ন রকম বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু ওটা আছে। তার একটা হচ্ছে পুরুষ সন্তানের জন্ম দেয়া। পুরুষ সন্তানের জন্ম দেওয়াটা জেনারেলি এক্সপেক্টিং মাদার্সরা করে। জেনারেলি বলছি, আবার জেনারেলি, হ্যাঁ, এটা খুবই জেনারেল কথা, কিন্তু এটা নিয়ে অন্যভাবে ব্যাপারটাকে ভাববেন না, এরকম এক্সেপশন হাজার হাজার আছে। হ্যাঁ, কারণ যেই জিনিসটাতে আমার এনভি আছে, সেই জিনিসটা আমার হতে পারে কীভাবে? পুরুষ সন্তানের জন্ম দিলে, সেরকম একটা জায়গা আছে। আরেকটা মজা আছে ছেলেদের ক্ষেত্রে। প্রবলেমটা হচ্ছে, এবার আমরা আড্ডাটা যদি আগে চলে যায়, তাহলে আপনারা আগেই দেখেছেন যে আমি ম্যাসকুলিন না ফেমিনিন, এই প্রশ্নটার কোনো মানে হয় না। কারণ প্রত্যেকে ম্যাসকুলিন, প্রত্যেকে খানিকটা ফেমিনিন। কারোর মধ্যে ফেমিনিটি বেশি, এফেমিনেট বেশি, কারোর মধ্যে ম্যাসকুলিনিটি বেশি। সেটারও সাইকোলজিক্যাল কারণ রয়েছে। কিন্তু আমার মধ্যে যে নারীটি রয়েছে ছেলে হিসেবে, সেটির কোনো বহিঃপ্রকাশ করার আমি সুযোগ পাইনি। সেটার বহিঃপ্রকাশ হয় আমার বাবা হওয়াতে। আমিও একটি সন্তানের জন্ম দিতে পারি। এটা একটা দারুণ ব্যাপার। এবং সন্তানটি যখন জন্ম নেবে, তখন তার সাথে আদর করতে গিয়ে আমি মায়ের ভূমিকা পালন করতে পারি। এটার একটা ইচ্ছে কিন্তু থাকে, সেখান কিন্তু ইম্পর্ট্যান্ট এটা বোঝা। এটা আবার বলে দিলাম, একটু আগে একটা কথা বলেছে যে অনেক মেয়ের মধ্যে ওই পেনিস এনভির ব্যাপারটা থাকে। এই পুরো সব কথা কিন্তু আনকনশিয়াস। মানে কারো এরকম মনে হয় না আচ্ছা একটা ছেলে জন্ম দিলে ভালো হয়, এরকম নয়। কিন্তু ব্যাপারটা হলো পুরোটা আনকনশিয়াসের ভেতরে হচ্ছে। হ্যাঁ, আর বাবাদের ওই যেটা বললাম, যে বাবাদের তো রেকগনাইজই করছে না শিশুটা 8 মাস 9 মাস অবধি, কিন্তু বাবাদের কিন্তু সেটা মনে হয় না। বাবাদের মনে হয় যে ও বাচ্চা তো আমার উপরে বেশি একটুখানি আমাকে দেখেই বেশি হাসে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কারণ তার একটা নার্সিসিস্টিক প্লেজার হয় তাতে, আমার সন্তান হলো, হ্যাঁ, সে আমাকে দেখে হাসছে, তার একটা নার্সিসিজমে হেভি বুস্ট হয়, এনভিও হয় একটা, যেটাকে জাজাতি কমপ্লেক্স বলে। পুরুষ সন্তানের প্রতি বাবাদের অনেক সময় সব সময় নয়, একটা এনভিও তৈরি হয়। কারণ যে স্ত্রীটি এতদিন সম্পূর্ণভাবে আমার ছিল, আনকনশিয়াসলি আমার ছিল, এখন তার সময়ের অনেকটা ভাগ এই শিশুটির পেছনে চলে যাচ্ছে। সেটার থেকে একটা এনভি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আরেকটা এনভি বলি,
আরেকটা এনভি আছে, সেটা হলো পুরুষ সন্তান তার মাকে বেশি কি বলবো, অ্যাকচুয়ালি তো তার কাছে মাই সব, সেটা যখন বাবা দেখে তখন আরেকটা এনভি তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ একদমই, আচ্ছা আমাকে তো অত পাত্তা দিচ্ছে না। হ্যাঁ 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 একদম একদম ওটাই, হ্যাঁ ওটাই। তো সেইগুলো আছে, এই সমস্ত করে টোরে মানুষ পৌঁছয় মিড লাইফ, তৃতীয়বার পাগল হওয়ার সময়। ইয়াং অ্যাডাল্টহুডে মানুষ পাগল হয়ে যায় না, তৃতীয়বার পাগল হয় মিড লাইফে, 45 অ্যান্ড অ্যাবাভ। মানে আমি আর তুই মানে মোটামুটি বর্ডার লাইন কেস। আমার তো মনে হচ্ছে আমি পার করে এসেছি, যাই না। প্রথমত কি হয় এই সময় আমাদের মানে মানুষের মনে হয় যে বুঝতে পারি আমাদের শরীরটা আর সেরকম নেই, একদম শারীরিক পরিবর্তনটা আগে অ্যাকসেপ্টেন্স, সবচেয়ে আগে, যে একটু এখন হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে, নিচের একটু নিচে পাওয়ার একটু হয়েছে, এরকম করে, হ্যাঁ চালসে 40 পেরোলেই চালসে ফালসে হয়ে যাচ্ছে, একটা ভুঁড়ি হয়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে। সেক্সুয়াল লাইফটা অতটা ভাইটাল, মানে ভাইটালিটি ওই লেভেলের আর নেই আমার একদম। মধ্যে এখন। তো নার্সিসিজমের হ্যাভক প্রবলেম হচ্ছে, এরূপ এরূপ এখানে এরূপ কুচকোনো স্কিনের সেই যে একটা জেল্লা ছিল আমার ত্বকের, হ্যাঁ কি ত্বচা সে উম্র কা পাতা হি নেই চলতা, আভি ত্বচা সে উম্র কা পাতা চল রা হ্যায়। তো এগুলো আমি বুঝতে তো পারছি, আমি অত ভালোভাবে অত তাড়াতাড়ি ভাবতে পারছি না যে এই ইয়াং বয়সে ভাবতে পারতাম। মেমোরি মাঝে মাঝে স্মৃতি ধোকা দিয়ে দিচ্ছে। এই সমস্ত হয়ে আমার যেটা প্রথম হয় যে এ মা আমার শক্তি তো হ্রাস পাচ্ছে, একদম শক্তি হ্রাস পাওয়ার ডিপ্রেশন। সেখান থেকে দু রকমের রিয়াকশান দেখা যায়। একটা যেটাকে আমরা মিড লাইফ ক্রাইসিস বলে থাকি, ডিনায়াল, না না এসব কিচ্ছু হয়নি, এসব কিচ্ছু হয়নি, আরও জিনিস কেন, হ্যাঁ আরও অ্যাফেয়ার করো। কারণ তখন মোটামুটি এটা বুঝতে পারি আমরা যে আচ্ছা জীবনের না হাফের বেশি পার হয়ে গেছে, হ্যাঁ হাফের বেশি জীবনের পার হয়ে গেছে, আর সময় নেই। কাজে যা করার এখন করে নে, কে দেখতে যাচ্ছে, যা করার নিয়ে নাও। হ্যাঁ তো অ্যাফেয়ার করা, তখন সুপার ইগোকে একটু সাইডে রাখে মানুষ। হ্যাঁ সুপার ইগোকে সাইডে রেখে, আরে সুপার ইগোর জন্যই তো সারা জীবন খেটে গেলাম এই সংসারের জোয়াল টানতে টানতে, নিজের জন্য তো সময়ই পেলাম না, এবার একটু নিজের জন্য করি। করতে গিয়ে তখন সারা অদ্ভুত অদ্ভুত রং চঙে জামা কাপড় পরা শুরু হয়ে গেল, হ্যাঁ কাণ্ড কারখানা করে ফেলে লোক, হ্যাঁ এই করতে গিয়ে, হ্যাঁ কাণ্ড কারখানা করে ফেলে, এটা ম্যানিক, এই জিনিসটা হয়। আচ্ছা কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন এই সময় চলে আসে, এক্স্যাক্টলি। আর কারো কারো ক্ষেত্রে আর তো জীবনের বেশিটা বাকি নেই, কিছুই তো পাওয়া হলো না, তো এবার একটু বানপ্রস্থ ব্যাপারে একটুখানি ঈশ্বর বিশ্বাস, একটু দর্শন, এই যে আমরা যেটা করি আর কি, আমাদেরও তো মিড লাইফ ক্রাইসিসের জন্যও এটা হয়ে থাকতে পারে কিন্তু, হ্যাঁ এগুলো নিয়ে একটু চর্চা হোক না, জীবন তো বোঝা হলো না, এইসবের দিকেও মানুষ চলে যায় অনেক সময়। আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় তুইও বলবি, হ্যাঁ সেটা হলো তোর বোধহয় নোটে আছে, সেটা হলো এই সময়টার আশেপাশে মানুষ 45-এর আগে, অনেক সময় 45-এর আগেই হয়, একটা ফেজ আসে যেখানে তারা বুঝতে পারে যে মা বাবা আসছি, আচ্ছা রোশো, আচ্ছা ওটাই বলছি আমি, নিশ্চয়ই তুই বলবি। হ্যাঁ 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 ওটা আলাদা, 45-এর আগে অনেক সময় একদম 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 আসে, কিন্তু এই সময়টাতেই আসে, এই সময়টাতেই মেজরলি আসে। হ্যাঁ তো আরেকটা জিনিস হয় যে আমার যে লাইফ ড্রিমটা ছিল সেটা থেকে আমি কত দূরে, বা আমি আদৌ সেখানে পৌঁছাতে পারছি কিনা। আমার যদি লাইফ আমার ছিল, আমি ভেবেছিলাম আমি নোবেল প্রাইজ পাবো, তোর আমার, হ্যাঁ আমার নোবেল প্রাইজ চান্স এখনো আছে, বই থেকে যা দিচ্ছিস কিন্তু এখন আমি বুঝতে পারছি ইন রিয়েলিস্টিক টার্ম আমার না এ জীবনে নোবেল প্রাইজ পাওয়া হবে না। বেশ, তুই যদি অস্কার পাবি ভেবে সিনেমা বানানো শুরু করিস, মোটামুটি তোর একটা আইডিয়া তো হয়ে গেছে এখন যে অস্কারটা বোধহয় তুই পাবি না। না এটা আমার হয়নি এখনো, না হয়ে থাকলে না হয়নি, ঠিক আছে এখন অস্কার টাইম পাবোই, ঠিক আছে, কিন্তু লাইফ ড্রিম পূরণ হবে না এরকম আইডেন্টিফিকেশন বেশি অনেক মানুষের হয়। হ্যাঁ হ্যাঁ হয়তো বটেই, ঠিক আছে, ভেবেছিলাম মাউন্ট এভারেস্টে একবার উঠবো, হলো না, আর হবে না এই জীবনে, এটা খুব বড় একটা ডিপ্রেশনের জায়গা। আরেকটা হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মিড লাইফে ওই ব্যাপারটা যে বাবা মা চলে যেতে পারে, এই জিনিসটার রিয়েলাইজেশনটা হয়। এতদিন প্রিকনশিয়াসই ছিল, এবার জিনিসটা আমি রিয়েলিটিতে দেখতে পাচ্ছি, কারণ ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, এসব জিনিস হচ্ছে।
তো কাজেই সেখান থেকে দুরকম জিনিস হয়। একটা হচ্ছে ডিনায়াল হয়। না না, এটা হতে পারে না, আমার মায়ের বা আমার বাবার এটা হবে না। কারেক্ট। এই ডিনায়াল একটা ডিফেন্স মেকানিজম। আমরা আগেরবার বলেছি কেন ডিনায়াল। কারণ আমার এই পৃথিবীতে যা যা খারাপ লাগে সেগুলোর জন্য তো অনেক জিনিসের জন্যে আমি বাবা মাকে দায়ী করে এসেছি। বাবা মাই যদি না থাকে তাহলে আমি দায়ীটা করবো কাকে? সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তো আমার উপরে এসে পড়বে। এটা একটা ডিনায়ালের বড় কারণ, অনেকে ডিনায়ালে চলে যায়। এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই একটু। অনেক সময় হয় যে বাবা মা বয়স হওয়া শুরু হলে বাবা মার ইন্ডিপেন্ডেন্টলি মুভমেন্টের জায়গা থেকে বাবা মার সেখানে একটা সমস্যা তৈরি হয়। এবং তখন আমার প্রত্যেকটা আমার মনে হয়, আমার তো হয়েছে এটা, কারণ হচ্ছে আরে বাবা মা তো বেশ নিজেদের মতোই ছিল, এবার আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে বাবা মা। এটাও আরেকটা পয়েন্ট অফ আমার মনে হয় বোধ, যে আমার না ইনোসেন্সটা কি সম্পূর্ণভাবে চলে গেল। হ্যাঁ, ঠিক ইনোসেন্স চলে যাওয়ার একটা ভয়। কারণ বাবা মা থাকলে আমি তো তার আন্ডারে বাচ্চা থাকছি, এবার আর বাচ্চাটা থাকা আমার হচ্ছে না। কারেক্ট। আরেকটা সাংঘাতিক জিনিস সেটা হচ্ছে যে চাইল্ডহুড ট্রমা যদি থেকে থাকে, বাবা মার প্রতি একটা সুপ্ত রাগ আনকনসিয়াসলি কোথাও না কোথাও আছে, তখন অনেকের ক্ষেত্রে বাবা মা যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে মক করা, তার প্রতি সহানুভূতির জায়গায় তার বয়স হয়ে গেছে, হ্যাঁ, একটু তুচ্ছ-তাচ্ছিল্য করা, এগুলোর চান্স বেড়ে যায়। কারণ এখন আমার কাছে শক্তি আছে, ওর কাছে শক্তি নেই, তো আমি ওই রিভেঞ্জটা নিতে অনেকে চলে আসে। এটা আনকনসিয়াস লেভেলে হয়, কিন্তু তার রিয়েলিটিতে মানে বাইরে রিয়াকশনস দেখা যায়। হ্যাঁ, তুমি আমার প্রতি খারাপ ছিলে, এখন আমি তোমাকে দেখাচ্ছি খারাপ থাকা কাকে বলে। এই জিনিসটা হয়। এটার আবার একটা রিফ্লেকশন অ্যাকশনও হয় একই জিনিস থেকে। রিফ্লেকশন অ্যাকশন কি আমরা অতবার আলোচনা করেছিলাম, যে একটা এইম এবং অবজেক্টের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এইম এবং অবজেক্ট একই থাকে, এইমটা রিভার্স হয়ে যায়। তো বাবা মার প্রতি আমার ট্রমা আছে, প্রচণ্ড রাগ আছে, আমি সেটাকে আসতে দিতে পারছি না, কারণ সমাজ সংস্কার সমস্ত কিছু মিলে আমার হচ্ছে এর মা, এরা তো বয়স হয়ে গেছে, আসলে এরা ডিপেন্ডেন্ট, এদের উপরে আমি রাগটা দেখাবো। আমার তো রাগ আছে, কিন্তু আমি রাগটা দেখানোর জায়গায় একদম উল্টো হয়ে তাদের প্রতি প্রচণ্ড ভালো ব্যবহার করা শুরু করতে পারি। এটাও সম্ভব। এবং যখন বাবা বা মা চলে যান তখন ওই শিশুটা সম্পূর্ণভাবে মারা যায়। বাবা মা শুধু যান না, ভেতরকার শিশুটাও সম্পূর্ণভাবে চলে যায়। এবার তার পরের লাইফের ফেজের মধ্যে একটা হচ্ছে বাচ্চাদের বড় হওয়া এবং বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া, হাত ছেড়ে দেওয়া। হ্যাঁ, হাত ছেড়ে দেওয়া, সেখানে একটা এমটিনেস সিনড্রোম একটা হয়, যে বাড়িতে সবই আছে কিন্তু বাচ্চাটা নেই। হ্যাঁ, এবং এটা খুবই একটা সমস্যার জিনিস, এবং এটা অনেকেই ম্যানেজ করতে পারে না। সেই সময় সালমান আখতারের মতে আর কি, যে সেই সময় বাবা মার উচিত নিজেদেরকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করা এবং একটা নতুনভাবে লাইফের মানে খুঁজে বের করা। রিফাউন্ড ফ্রিডম। বলেন যে অনেক দিন তো হলো, আমাদের যে উইনেসটা ছিল, হানিমুনের পরে তো একসাথে সুইজারল্যান্ড বেড়াতে যাওয়া হয়নি, এবার একটু ঘুরে আসি। এই জিনিসটা অনেকে করতে দেখেছি এবং তারা সুস্থ আছে, মানসিকভাবে শারীরিকভাবে তারা সুস্থ আছেন, যারা নিজেদের মতো করে একটা জীবন বানিয়ে নিতে পেরেছেন। আর রিটায়ারমেন্ট আছে, রিটায়ারমেন্টের সময় আসে একটা সময়, রিটায়ারমেন্টের সময়টাও একটা কিন্তু হ্যাঁ, রিটায়ারমেন্টের সময় কি হয় যে ওই যে আমরা প্রথম দিকে আমরা যখন চাকরি পেয়েছিলাম তখন মনে হচ্ছিল আমি একটা কেটা। এখন আমার রিটায়ারমেন্টের দিন, আমি ধর কেউ একজন জেনারেল ম্যানেজার ছিল, দেখলো কাল থেকে আরেকজন জেনারেল ম্যানেজার এসে গেছে অলরেডি, যাকে হ্যান্ড ওভার করতে হচ্ছে। আমি তো অতটা ইম্পর্টেন্ট ছিলাম না। এবং যখন আমার এখান থেকে পথটা চলে গেল আমার থেকে, আমার একটা ডিসঅ্যাসোসিয়েশন তৈরি হলো, আমার এত দিনের একটা আইডেন্টিটিটা চলে গেল। এটা হয়, সেটা ফিরে আসে অনেক সময় গ্র্যান্ড চিলড্রেনদের হাত ধরে, অর্থাৎ নাতনিদের হাত ধরে ফিরে আসে অনেক সময় 2-3টে জিনিসে। একটা হচ্ছে যে আবার ওদের সাথে গিয়ে শিশু হয়ে যেতে পারা এবং আমার শারীরিক কষ্ট সমস্ত ভুলে ওদের সাথে খেলতে পারা, ওদের সাথে খেলাটা, এটা একটা জিনিস।
আরেকটা হচ্ছে পিতৃত্ব বা মাতৃত্বটাকে আরেকবার অনুভব করা। হ্যাঁ, এবং টেনশন ছাড়া, কারণ বাবা মা হওয়ার মধ্যে তো একটা টেনশন আছে, ঠিক। ইডিপাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেগুলো আমরা কথা বললাম, সেগুলো ছাড়া প্যারেন্টহুড এনজয় করার একটা জায়গা তৈরি হয়। একদম। আর জেনেটিক ইমমর্টালিটি, এবার আমি এই যে শিশুটা হয়েছে নাতি বা নাতনি, তার মধ্যে দিয়ে আমি অমর থেকে যাব, কাজে আমি কিন্তু আমার মধ্যে ওই ভাইটালিটিটা আছে, রাইট। তো এই জায়গাটাও ফিরে আসে। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিসও শুধু অ্যাড করে দিই, উত্তরাধিকারী রেখে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু বিয়ে করার পরেই ইন্টারনালি, বিয়ে করার আগে থেকে ইনফ্যাক্ট ইন্টারনালি এই জিনিসটা কিন্তু মাথায় চলতে থাকে সাবকনশিয়াসলি আনকনশিয়াসলি, যে আমাকে কিন্তু এই পৃথিবীতে কিছু একটা রেখে যেতে হবে, এবং সেটা আমার সন্তানের বাইরে কিছু হতে পারে না। এবং সেক্ষেত্রে দাদু দিদা হওয়ার পরেও সেটাই থেকে যায়, আচ্ছা আমার সন্তান শুধু না, তারপরে আরও সন্তানও আছে, আমার জিনটা সুরক্ষিত থাকে। হ্যাঁ, সুরক্ষিত থাকে। তো এই হচ্ছে আমাদের একটা জার্নি ছোটবেলার থেকে। ওই যে বললি মানুষ হওয়া অত সহজ নয়। আরেকটা জিনিস আছে জানিস তো, আরেকটা লাস্ট জিনিস আমার মনে হয়, একটা বয়সের পর মানুষ নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করার একটা জায়গা থাকে। মানে আমি যে মারা যাব এই কথাটা আমি তুই এখন ভাবছি না, যারা দেখছেন তারা অনেকেই ভাবছেন, মানে ধরে নিলাম 100%ই ভাবছেন না, কিন্তু এটা তো সত্যি, আমি একদিন মারা যাব। বয়স যত এগোয় মানুষ না বুঝতে পারে আমি মৃত্যুর কাছাকাছি যাচ্ছি এবং মৃত্যুটা এগিয়ে আসছে। এটাতে প্রথমে হয় ডিনাল, যে না এটা হতো না, আমি মরবো না এত তাড়াতাড়ি। তারপর যেটা হয় সেটা হলো একটা অ্যাকসেপ্টেন্স, যে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে হয়ও না, তারা সারা জীবন মৃত্যুকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এটা আমার মনে হয় এই যে লাইফের স্টেজগুলো আজকে আমরা কথা বললাম, আমাদের ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু এটা খুব সুন্দর করে ওই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, মূলত ব্রহ্মচর্যটার তো অনেক জাজমেন্টাল ব্যাপার আছে, কিন্তু সেটাকে আমরা যদি সরিয়ে দিই, কারণ ইটস নট পসিবল ইটটাকে অতটা চেপে রাখা, পুরোপুরি সেলিব্রেট একটা লাইফ লিড করা অ্যাডোলেসেন্স অবধি, এটা কাম্য নয়, উচিত নয়। ওটাই বললাম, লিবিডো ছাড়া, লিবিডোটাকে যদি অতটা চেপে রাখা হয়, তার জীবনের অ্যাসপিরেশন বা তার জীবনে অনেক কিছু নতুন কিছু পাওয়ার ইচ্ছা থাকবে না, ফ্রাস্ট্রেশন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই তিনটে যে স্টেজ, এই তিনটে স্টেজ কিন্তু খুব খুব সুন্দর আমার মনে হয়। হ্যাঁ, খুবই সাইকো অ্যানালিসিসের সঙ্গে যায়। হ্যাঁ, খুবই সাইকো অ্যানালিসিস এবং সাইকোলজির সাথে খুবই যায়। আমাদের কি শেখার এখান থেকে? এই সমস্ত কিছু জেনে আমাদের কি লাভ হলো? লাভ এটাই হলো যে আমরা তো প্রত্যেকেই জীবনের কোনো না কোনো স্টেজে আছি, তাই না? হয় আমাদের ইয়াং অ্যাডাল্টহুড আছে, কারো যারা শুনছেন তাদের, তো তাদের টেনশনগুলো যেগুলো আছে, সেটা একটা তো ভালো লাগে এটা বুঝতে যে এটার মধ্যে শুধু আমিই যাচ্ছি না, সারা পৃথিবীর লোকেরই একই প্রবলেম। বেশ, তাহলে ঠিক আছে, কি টেনশন সেটা বোঝা, সেটাকে বের করার কিছু রাস্তা যেটা ওনারা বলেছেন সেরকম কিছু আমরা বললাম। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আরেকটা মানুষ, সে তার বড় হয়ে ওঠা আলাদা, তাকে কারোর সাথে কম্প্যারিজন করে আমার মতো করে সে চলবে না, তাকে তার মতো করেই অ্যাকসেপ্ট করা, এটার একটা শিক্ষা। আর এই যারা বিয়ে করছে নতুন, বা যারা ধর মাতা পিতা হচ্ছে, মা বাবা হচ্ছে, তাদেরও এটা একটু বোঝা যে কোনটা তাদের শিশুগুলোও কিন্তু যাবে, যে এই শিশু বয়স থেকে তারা বড় হবে, সেটাকে যদি একটু আমরা ঠিকঠাক করে উঠতে পারি, তাহলে পরে বোধহয় আগামী জেনারেশনটাও বেটার হবে, তাদেরও টেনশন কমবে, অ্যাংজাইটি কমবে। রাইট। তবে ওই যেটা তুই শুরুতেই বলেছিলি ডিসক্লেমার, আমরা ডিসক্লেমার আগের দুটো এপিসোডে দিয়েছি, এই এপিসোডটাতে এমনিতেই বড় হয়ে গেছে, ডিসক্লেমার আর দেওয়ার হয়নি, রিক্যাপ করে দিয়েছি সোজাসুজি। প্রথমত হচ্ছে যে সব কিছু সবার প্রতি সমানভাবে অ্যাপ্লিকেবল নয়। একটা জিনিসের জন্যে 1-to-1 কোনো রিলেশনশিপ হয় না, মানুষের একটা ব্যবহারের পেছনে অনেক কিছু একসাথে থাকেই। 3 নম্বর হচ্ছে যে যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়, তার জন্য কি করতে হবে সেটার ব্যাপারে
আদৌ আমাদের কোনো বক্তব্য নেই। না ক্লিনিক্যাল জায়গাটা তো ধরে না, এই বইটাতে তো একটা ক্লিনিক্যাল পার্ট আছে, এই বইটাতেই একটা ইনফ্যাক্ট 4th চ্যাপ্টার হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। হ্যাঁ, সেটাতে আমরা যাওয়ার চেষ্টাই করছি না। অনেকে কমেন্ট করেছেন সাইকোলজি বোধহয় জানি না। হ্যাঁ, জানি না, তো সাইকোলজি জানি না বলে কি এই বইগুলো পড়বো না? যেটুকু জানানোর জন্যে যেটুকু বলা হয়েছে সেটুকু আমরা তো বলেছি আগেও, যে আমরা একটা সচেতন নাগরিক হতে গেলে যতটুকু সমস্ত বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিজেরা জানতে চাই, সেগুলোই আপনাদের কাছেও পৌঁছে দিতে চাই, এবং নিজেদের জেনে যতটুকু আনন্দ হয় সেই আনন্দটাই, জানার একটা আনন্দ আছে, হ্যাঁ, সেই আনন্দটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা জিমে যান সবাই কি বডি বিল্ডার হবে নাকি? না, নিজেদের ফিট রাখার জন্য, নিজেদের ফিট রাখার জন্য, আমরাও নিজেদের মানসিকভাবে ফিট রাখার জন্য যতটুকু নলেজ নেয়ার এবং শেয়ার করার ততটুকুই করি। তার প্রতি বিরাট সাইকোলজিস্ট হয়ে যাব, সাইকো অ্যানালিস্ট হয়ে যাব, এরকম কোনো অ্যাসপিরেশনও নেই। আর বললাম তো, মিডল এজে পৌঁছে গেছি, এখন তো লাইফ ড্রিম আর পূরণ হওয়া এমনিতেই অসুবিধাজনক। আরও 10 বছর যদি আমি পড়ি তাহলে এবার তো 55 বছর বয়সে কে আসবে আমার কাছে সাইকো অ্যানালিস্ট, নতুন ইয়াং সাইকো অ্যানালিস্ট হিসেবে 55 বছর? লাভ হবে না, লাভ একটা খুব একটা হবে না। কিন্তু যেটুকু লাভ আমাদের হচ্ছে, যেটুকু লাভ আমরা পাচ্ছি, সেই পার্টটা, সেইটুকু আপনাদের কাছে পৌঁছানোটা আমাদের নিজেদের কাছে খুব আনন্দের, এবং আপনাদের কাছেও আমার মনে হয় বেশিরভাগ মানুষের কাছেই সেটা আনন্দের। এবং দেখুন, জানার মধ্যে না কোনো অসুবিধা নেই, মানে একটা জিনিসকে আমি কতটুকু জানলাম, বা হ্যাঁ, আজকে প্রত্যেকটা এই পৃথিবীটা একটা জ্ঞানের সাগর, এবং সেই সাগরের আমার পায়ের কেনে আঙুল ভেজা তো দূরের কথা, আমি জলটা সামনেই দাঁড়াতে পারিনি, এতটাই বড় গভীর একটা সাগর। সেখান থেকে যতটুকু জানার চেষ্টা করা, প্রতিদিন নতুন কিছু একটা, এইটুকুই তো প্রতি মঙ্গলবার একটা নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলা, তাতে যদি আমাদের মানসিক বিকাশ ঘটে, যদি আমাদের মনে হয় যে নতুন নলেজ ঢুকে আমাদের মধ্যে একটা পজিটিভ আইডিয়া তৈরি করতে পারছে, বা কিছু জীবনটাকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করছে, আমরা কোথাও কোনো কিছু, প্রেমাশিস বা আমি বোধহয় কোথাও কোনো রকমভাবেই আমরা এরকম বলি না যে এইটা ঠিক, এটা এক্স্যাক্ট ঠিক না। যে কারণে এটার নাম বৈঠেক, যে কারণে এটার নাম অন্য কিছু নয়, কারণ আমরা কিছু বই পড়ে সেটার নিরিখে বলছি, সেটার নিরিখে আমাদের বুদ্ধিবৃত্তিতে যতটা হয় সেইভাবেই বলছি আর তার বেশি কে কি বলতে পারে বলুন না। এবং প্রত্যেকটা বিষয় আমার মনে হয় সর্বোচ্চ জ্ঞান লাভের জন্য সেই বিষয়টা নিয়ে সারা জীবন পড়লেও, সারা জীবন জানলেও তার সর্বোচ্চ জ্ঞান লাভ করা যায় না, কারণ এই সাগরটা এতটাই গভীর। আজকে প্রায় 20 বছর হয়ে গেল আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, ফিল্ম বোঝার চেষ্টা করছি, ফিল্মটা কীরকম হবে, ফিল্ম কী করে করতে হয়, সিনেমার গল্প বলার ধরন কী, এত কিছু করে তুলেছি। আজকে অবধি আমি জানি না সিনেমা কী করে বানাতে হয়, এবং আমার মনে হয় আমার মৃত্যু অবধি আমি জানতে পারবো না যে সিনেমা কী করে বানাতে হয়, বাট আমার মতো করে গল্প কী করে বলতে হয় এইটা কিছুটা ফিগার আউট করা গেছে। ওইটুকুই আমাদের প্রত্যেকেরই জানার বিষয়। আমি যেটা মনে করি সেটা একবার বলি, যা যখন প্রেমাশিসের মনে হয় বা ওর মনে হয় যে এই যে পার্টিকুলার বিষয়টা পড়লাম, এটা পড়ে আমি এমন কিছুটা জানতে পারলাম, সেটা না আমাকে একটা বেশ, আরে এটা তো আগে জানলে ভালো হতো, এরকম একটা মনে হয় প্রেমাশিসের। সেখান থেকেই কিন্তু এই শেয়ারিংয়ের জায়গাটা তৈরি হয়। তা না হলে অনেকেই আপনারা বলেন ইতিহাস নিয়ে বলুন, স্পেস সায়েন্স নিয়ে বলুন, এই নিয়ে বলুন, ওই নিয়ে বলুন, কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলে দিই, যতক্ষণ না প্রেমাশিসকে ওই সাবজেক্টটা অতটা এক্সাইট করবে যে ওটা ও, কারণ প্রেমাশিসের সবচেয়ে বড় গুণ কি আপনারাই বলেন, প্রেমাশিসদা খুব সহজে, বা প্রেমাশিস খুব সহজে একটা সাবজেক্টকে ব্যাখ্যা করতে পারে, কঠিন সাবজেক্টকেও খুব সোজা করে বলে দিতে পারে। সেটা বলতে পারে তার কারণ হলো হি ফিলস এক্সাইটেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, আই অলসো ফিল মানে এক্সাইটেড টু নো। এইটা যতক্ষণ না হবে, যতক্ষণ আমরা এখানে বসে এই সাবজেক্টটা নিয়ে অতটা এনজয় করবো না, ততক্ষণ আপনাদের কেন ভালো লাগবে বলুন তো? সেটাই আমাদের করার উদ্দেশ্য। আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগে, প্রেমাশিসেরও ভালোই লাগে। প্রেমাশিস তো অনেকটা ফার্স্ট জায়গা থেকে বলে, আমি একটু পার্সোনালি আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে আমার পছন্দ হয়। প্রেমাশিস যেটা করতে চলেছে সেটা আরেকবার বলে দিই, প্রেমাশিস কিন্তু একটা জিনিস খুব রিসেন্টলি আনতে চলেছে, সেটা বলে দেওয়া খুব জরুরি। সেটা হলো বৈঠকের একটা, মানে এটা আগেও বলছিলাম, যদি পরে কেউ দেখে থাকেন, একটা ওয়েট লিস্ট আছে, সেই ওয়েট লিস্টটা জয়েন করে নেবেন। একটা বড় কিছু আসতে চলেছে, একটা অনেক, এই পার্টিকুলার বৈঠকটাকেই আর একটু অন্যভাবে প্রেজেন্ট করে প্রেমাশিস আনতে চলেছে আপনাদের জন্য। তো ওয়েট লিস্ট যদি আপনারা জয়েন করতে চান, অবশ্যই ক্লিক করে নিচে ওয়েট লিস্টটা জয়েন করবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Ta-da.